এর আগে আপনারা যখন রহনপুরের কথা শুনেছিলেন প্রথমবার, মানে রহনপুরের আতঙ্কের প্রকোপ, যে পর্বটি আমরা প্রচার করেছিলাম, ওই পর্বে আপনারা শুনতে পেয়েছিলেন রহনপুরে কি ঘটেছিল। রহনপুরে একজন গায়িকী ব্যক্তির আগমন ঘটে। এক ঝড়ের রাতে তিনি নিখোঁজ হন। তার গলা কাটা লাশ পাওয়া যায়, যেটা ঘাড়ের চামড়ার সাথে লেগেছিল। এরপরে শুরু হয় অসাধারণ গতিবিধি। আরও কয়েকজন লোক খুন হয়, কিন্তু খুন হয় কার হাতে? অশরীরীর হাতে নাকি কোনো শয়তানের হাতে? দৃশ্যপটে আসে রোগ বালাই। রোগ দেখা দিল রহনপুরে। এরপর আলেম সাহেব উদ্ধার করলেন সেই লাশ। তারপরে তা পুনরায় দাফন দেবার পরে ওই সময়ের জন্য থেমে গেল সমস্যা। রক্ষা পেল জুবাই সাহেবের দুই ফুফা। তারা তখন কিশোর। কিন্তু রহনপুর কি সত্য কথা বলেছে? আমি এই কথাগুলো যতক্ষণ শুনলাম, আমি চুপচাপ শুনলাম। অবভিয়াসলি ইনফরমেশনগুলো কয়েকটা হাত ঘুরে আমার কাছে আসলো, কারণ গ্রামে আমরা যখন কোনো কথাবার্তা বলি, কথাবার্তা হ্যাম্পার হতে বেশি সময় লাগে না, তিল তাল হতে সময় লাগে না। ইনফরমেশন যেরকম দেখলাম, মিনিমাম অন্তত অর্ধেক তো অ্যাকুরেট, কারণ গ্রামে যতগুলো ইনসিডেন্টের কথা বলা হয়েছে, এগুলো আসলে শোনা কথার উপরে। আমি আবার জুবাই সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার ফুফার যে বাবা, উনি যে এই শয়তানকে দেখলো বা এই ব্যাপারগুলো, এগুলো পরে আপনারা জানলেন কিভাবে? উনি কি কখনো বলেছিল? তো মাওলানা জুবাই সাহেব আমাকে বলেছিলেন যে মৃত্যুর পূর্বে উনি কোনো একটা গোপন কথা বলতে চেয়েছিলেন। উনি অসুস্থ ছিলেন, তো উনি ওনার ছেলেদেরকে কিছু বলেননি। তার ছেলেরা কোনো কিছু জানতো। এই যে আমার ফুফা দুজন, এখনো দেখি দুইজন যখন কথাবার্তা বলে যে বলে দেবো, একজন আরেকজনকে বলে দেবো, তো একজন যদি বলে দেবো, তার একজন বলে যে বল। তো ওনাদের কথাবার্তায় বোঝা যায় যে কিছু কথা তো লুকানো, বা কিছু ব্যাপার তো সামনে আসেনি সবার। তো জুবাই সাহেবের মাধ্যমে, মানে মাওলানা জুবাই সাহেবের মাধ্যমে আমি এটুকু জানতে পারি যে ওনারা এত কথা আসলে জানতো না। আলেম সাহেব যে ভেতরে ওনার ছেলেদেরকে কেউ কি মেরে দেখছে, এগুলো খুবই কম লেভেলে উনি আলাপ করেছেন নিজের ঘরের লোকজনের সাথে। এছাড়া আমরা গ্রামের লোকজন, মানে জুবাই সাহেব বলছেন যে এছাড়া আমরা গ্রামের লোকজন জানি যে ওই দিন রাত্রেবেলা কী হয়েছিল উনি যখন ওই কাজ করার জন্য বের হলেন গ্রামে। এবং আমরা এটাও জানি যে উনি কীভাবে লাশটা উদ্ধার করেছেন আর দাফন দেওয়ার পরে কোনো সমস্যা হয়নি। তা আমি জুবাই সাহেবকে জিজ্ঞেস করলাম যে এখন তাহলে কি কোনো সমস্যা? তো জুবাই সাহেব মাথা নাড়ালেন। তো তখন আমি ওই দুই হাঁটু ভাঁজ করে দুই হাত দিয়ে দুই হাঁটু চড়িয়ে বসে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে বলেন হুজুর, ঘটনা কি আসল? তখন জুবাই সাহেব আমাকে বললেন যে ওনাদের গ্রামে বেশ কয়েকটা প্রজেক্ট থাকার কারণে ওনারা এই ব্যাপারটা নিয়ে ওপেনলি কথাবার্তা বলতে পারছে না। প্রজেক্টগুলো বাইরের গ্রাম থেকে আসা বা দূরের সদর থেকে আসা। তো এখন যদি কথাগুলো বাইরে বের হয় এবং বের হওয়ার পর যদি এরকম আলামত দেখা দেয়, তাহলে স্বাভাবিকভাবে ওনাদের একটা ক্ষতি হতে পারে। কারণ এই সমস্ত প্রজেক্টে মনে করুন যে ওনাদেরও একটা স্টেক আছে, ওনারও স্টেক হোল্ডার। এর বাইরেও বদনামি তো একটা দাঁড়াতে পারে, কারণ এই যুগে এসে ভৌতিক ব্যাপারগুলোকে সবাই চাপা দেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে যে গোপনে সারিয়ে ফেলার মতো একটা ব্যাপার। ভৌতিক ঘটনাগুলো বা ব্যাপারগুলোকে, এই সমস্যাগুলোকে গোপনে সারিয়ে ফেলার চেষ্টা করা হয় এখন। এই দুনিয়া কিন্তু এখনও রেডি নাই সমস্যাগুলোকে ওপেনলি অ্যাড্রেস করার জন্য। তো এটা ওনারা কোনো মতে ওপেনলি করতে দিতে পারবে না, বুঝতে দিতে পারবে না কাউকে যেটা এই গ্রামে এরকম সমস্যা আছে। তো ব্যাপার হলো যে
এই গ্রামের কয়েকজনে সেই রোগ দেখা দিয়েছে আবার, এবং সেই সাথে অনেকগুলো গবাদি পশুরও সেই রোগ দেখা দিয়েছে। তারপর উনি আমাকে এটা বললেন যে গ্রামে এখন দুজনকে দেখা যায়, গ্রামে তো দুজন দেখা যায়, সেই সাথে কিন্তু উপদ্রব বেড়ে গেছে। এখন উপদ্রবটা যদি এখন তুমি কাউকে যে জিজ্ঞেস করো যে কি উপদ্রব হয়েছে আপনার, মানে গ্রামবাসীর সাথে, কেউ একটা শব্দ বলবে না তোমার সাথে, সবাই এড়িয়ে যাবে। এবং এড়িয়ে যাওয়ার পেছনে কারণ আছে, কারণ তারা বিশ্বাস করে যদি এই কথাগুলো তারা বাইরে বলে তাহলে তাদের ক্ষতি আরও বাড়তে পারে। এখন আমরা এই ব্যাপারটা সবার সামনে এনে দেখাতে পারবো না, তোমাকে এখানে ভাই গোপনে কাজ করতে হবে। এখন তোমাকে আমি এনেছি শুধুমাত্র আমার জন্যে, কারণ আমার ছেলেটারও এই রোগে ধরে ফেলেছে, এবং আমার স্ত্রী নিজে দেখেছে আমার ছেলের পাশে এক মহিলাকে। এখন মহিলা কেন সেটা আমরা বুঝতে পারছি না, আবার পুরুষও দেখা যায়। পুরো ব্যাপারটা কেমন যেন একদম মানে একটু অদ্ভুত রে। সেই 50-60 বছর আগে কি ঘটনা ঘটেছে যদি ওটার সাথে মিলাতে যাই তাহলে তো ওই ঘাটা, মানে যে ঘাটা যে ইনফেকশনটা হচ্ছে সেটা মিলে। এখন মানুষের ঘরে ঘরে গবাদি পশুর গায়ে পর্যন্ত সে পোকা পৌঁছে গেছে, মনে হয় যেন এক শরীর থেকে আরেক শরীরে উকনের মতো ট্রান্সফার হয়। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম আমাকে ডাকলেন কেন, এই জন্যই। তো উনি আমাকে বললেন যে দেখো, যা করা লাগবে তোমাকে এটা একা করতে হবে, আমাকে তুমি তোমার পাশে পাবে, কিন্তু এইখানে তুমি কাউকে বলে করতে পারবে না। মানে এখানে আমরা কাউকেই বলতে পারবো না যে তুমি এখানে কেন এসেছো, সবাই জানবে যে তুমি এসেছো, আমার মেহমান তুমি, কিন্তু যা করা তোমাকে করে দিতে হবে এইখানে, যদি এই ব্যাপারটা তোমার বুঝে আসে। তাই আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার ফুফাদের সাথে আমার একটু কথা বলা দরকার, মানে ফুফাদের সাথে একটু কথা বলতে চাইলাম। তো উনি আমাকে বললেন এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ, জানো। আমার এক ফুফা এত বেশি মানে উশৃঙ্খল এবং আরেক ফুফা মোটামুটি অর্ধেক উশৃঙ্খল, এরা দুইজনই বনে না, এবং যে সবচেয়ে বেশি উশৃঙ্খল তার সামনে গিয়ে তুমি যদি একটু জিজ্ঞেস করো যে আপনি কেমন আছেন, তো সে এমনভাবে উত্তর দেবে যে হ্যাঁ ভালো আছে, মানে কিন্তু উত্তরটা তোমাকে দেবে এমনভাবে যে সে চাই না তুমি এখানে থাকো। তো ওনাদের সাথে যখন তুমি কথা বলতে যাবে তোমার জন্য তো আরও বড় ঝামেলা যাবে, কারণ তোমাকে আমি এই কথাও বলি যে যুক্তি তর্ক দিয়ে তোমাকে তারা ছোট করে ফেলবে। তোমার পড়ালেখা জ্ঞান বা যাই আছে সেটা তারা একরকমের যুক্তি ব্যবহার করে সেটা ছোট করে ফেলবে তোমার সামনে। জুবাইর সাহেবের কথা শোনার পর আমি ওনাকে বললাম যে দেখুন, আমি কিন্তু বাসায় ঢোকার সময় আমি দেখেছি কিন্তু আপনার এক ফুফার পেছনে কাউকে দাঁড়িয়ে থাকতে আমি দেখেছি। তো উনি আমাকে বললেন যে তুমি কাকে দেখলা ভাই। তো আমি ওনাকে বললাম যে আমি যাই দেখেছি আমি আমার বোঝ মতোই, কিন্তু এখন যদি আমি কথা না বলতে পারি বা কাছে যদি না যেতে পারি তাহলে তো আমি বুঝতে পারবো না যে তার সমস্যা হয়েছে কিনা, এবং এর বাইরেও আমাকে তো আবার ওইটাও দেখতে হবেই যে আপনি যে বলছেন গবাদি পশুর রোগ, গবাদি পশুরও তো অনেক রকমের রোগ হয়, আমি অস্বীকার করছি না, কিন্তু মানে এই সমস্ত ব্যাপারে যে আবার এই রোগ ছড়াবে আমি এটা প্রথমবার শুনছি। তো জুবাইর সাহেব আমাকে বললেন প্রথমবারই তো অনেক কিছু শোনো তুমি, তাই না, সেটা কি বিশ্বাস করার মতো হয়, কিন্তু তুমি নিজের চোখেই তো দেখো সব কিছু। তাই আমি ওনাকে বললাম যে আমি সেটা বুঝি, কিন্তু এখন যদি আমি ডিরেক্টলি ব্যাপারগুলোতে আপনি আমাকে বলছেন যে যাই করবা অন্য কেউ জানতে পারবে না, কিন্তু তারপরও আমি কিসের পিছনে ছুটতেছি সেটা যদি আমি জানতে না পারি তাহলে আমি কিভাবে আগাবো। আমি এখন যদি এটা দেখা গেল যেটা আসলে অ্যানথ্রাক্স বা অন্য কোনো রকমের সিস্ট বা অন্য রকমের কোনো ইনফেকশন, এটা গরুর থেকেও মানুষের মধ্যে ছড়ায়, গরু গবাদি পশু থেকেও মানুষের মধ্যে ছড়ায়, তো আমাকে তাকে জানা দরকার। তো উনি আমাকে প্রশ্ন করলেন যে রাতে তো ঘুমাতে পাওয়া নেই, তো আমি তো বুঝতে পারছি রাতে ঘুমাতে পাওয়া নেই, কিন্তু কিছু টের পেয়েছো কিনা।
তাই আমি বললাম যে টের পাওয়া ভাই কি আর, আমি তো নিজের চোখেই দেখলাম যে আপনার ফুফার পেছনে দাঁড়ানো। তো উনি আবার আমাকে পাল্টা প্রশ্ন করলেন, তাহলে সেই রোগ কেন ছড়াতে পারবে না? তাই আমি আর এই তর্কের মধ্যে ঢুকি নেই, আমি স্যারেন্ডার করি, তর্ক আর করতে চাইনি। তো মসজিদ একটা ওই গ্রামে, ওই মসজিদটা দুটো, একটা হচ্ছে মেইন মসজিদ, আর একটা হচ্ছে যে গ্রামে ঢোকার মুখে আর কি, ছোট একটা ঘরের মতো। মেইন মসজিদে তার আমি সাহেব ছিলেন না, উনি ছিলেন যে ওই মসজিদটাতে। ইউজুয়ালি ওটাকে ইগনোর করতো বেশিরভাগ সময় মানুষজন, নামাজ কালাম পড়তো, একজন দুজন নামাজ কালাম পড়তো, দূর থেকে আসতো না, কিন্তু এটাকে ইগনোর করা হতো এই জায়গাটাকে বেশি। তো আমি ওনাকে সেইখানে পাই, আমি সাহেবকে আমি ওই মসজিদে পাই। তো আমি সাহেব আমাকে বললেন, রাতে ঘুমাতে পারো নি? তাই আমি ওনাকে বললাম যে আমি রাতে ঘুমাই কই, নামাজ পড়ে ঘুমাবো, মানুষজন যে গেছে আমাদের পরপরই, আর ঘুমাতে পারি না, এই টুংটাং শব্দ ঘুমানো যায় নাকি? ওনার সাথে এই কথা বলতে বলতেই উনি তো ছিলই এক পাশে, ওনাকে তো দেখা যাচ্ছে না। এখন এই কনভারসেশন তো আমাদের মধ্যে হয়, আমাদের ঠোঁট নাড়ানাড়ি। এখন আমি যদি বলি, দেখা যাবে যে মানুষ দেখবে যে আমি একা একা কথা বলছি কার সাথে, যদি বক বক করে। তো ওনার সাথে যখন আমার এই কথাবার্তা চলে, ফ্লোরে একটা শিশি গড়িয়ে গড়িয়ে আমার দিকে আসে। তো শিশিটা যখন গড়িয়ে গড়িয়ে আসে আমার দিকে, তো আমি শিশিটা হাত দিয়ে থামাই। হাত দিয়ে থামানোর সাথে সাথে আমি সাহেব আমাকে বললেন, এটা সুরমা, লাগিয়ে নাও। এখন লাগিয়ে না আপনি, এখন লাগালে আরও বেশি অস্বস্তি লাগতে পারে। সন্ধ্যার পর অন্ধকার নামলে এটা লাগিও, চারপাশে রেকি করতে থাকো। এইখানে যে আসছো, এই পুরো রহনপুরটাই মিথ্যা। তাই আমি ওনাকে বললাম যে ধরে ফেলেছেন সব কিছু, তার মানে আমাকে যে কল্পকাহিনী শুনলে এগুলো কি সব মিথ্যা? উনি বললেন, না, এগুলো মিথ্যা না, শুধুমাত্র ঘুরিয়ে পেঁচানো বলা। তাই আমি ওনাকে বললাম, জুবাই সাহেব করেছেন? বলে, না, সে করবে কেন, সেও তো শুনেছে। এখন যেটা ন্যারেটিভ সেট করা, যেটা ঠিক করে দেওয়া হয়েছে যে এটাই বলতে হবে বা এটাই শোনানো হয়েছে, এটাই শুনছ। ওই যে বলেছে না যে মৃত্যুর আগে সে কথা বলতে চেয়েছে, আল্লাহ জবান দেয়নি, কথা বলতে পারেনি, হয়তো কোনো এক অদ্ভুত কারণে হতে পারে, কিন্তু তিনি যেটা চান সেটা সেভাবেই হবে, তাই না? এখন তারা কি করলো না করলো সেটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে এইখানে তুমি আর কিচ্ছু পাবে না। আমার অনুরোধ থাকবে যে পারলে এখান থেকে কেটে পড়ো, কারণ এইখানে আসলে তোমার করার মতো কিছু নেই। কিন্তু যদি এখানে থাকো, অস্থির হয়ে যাবে, রাগ উঠে যাবে, আর কষ্টও পাবে। তাই আমি ওনাকে বললাম যে তাহলে যে মার্ডার এইটা সেটাগুলো সব সঠিক? উনি বললেন, হ্যাঁ, তুমি যদি আজও সেই পুকুরটার কাছে যাও, যে রাস্তার পাশ দিয়ে আছে, যাও, দেখবে, তুমি দেখতে পাবে সব। তা দেখে লাভ কি? এই মিথ্যা দেখে লাভ নেই তোমার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই যে রোগ শোক ছড়িয়ে পড়েছে, এই রোগ শোক তো ছড়িয়ে পড়েই, স্বাভাবিক। এই গ্রামে হচ্ছে, আগামী গ্রামে হবে না, কারণ এই গ্রামে ঢোকার রাস্তা হয়তো তারা বন্ধ করে রাখবে। আর এমনও তো না যে এই গ্রামের মাঝখান দিয়ে লোকজন সবসময় যাতায়াত করে, এটা তো এমন একটা জায়গা যে এই গ্রামদের মাঝখান দিয়ে লোকজনের তেমন যাতায়াতের দরকার পড়ে না। এই জন্যই তো গ্রামে ঢোকার রাস্তা একটা, বের হওয়ার রাস্তা আরেকটা। তো এটা শুধুমাত্র মাঝখান দিয়ে একবার হেঁটে চলে যাওয়ার রাস্তা, মানে এইখান দিয়ে কেউ আসা যাওয়া করে না। তো সুতরাং এটা নিয়ে তোমাকে ভয় পেতে হবে না। তা আমি কি চলে যাব? আমি ওদেরকে বললাম। তা আমি সে বললেন যে বুঝতে পারছি যে তোমার যেতে ইচ্ছা করছে না। তো উনি আসলে টের পেয়ে গেছে আমি কী চিন্তা করছি। তো উনি আমাকে বললেন যে দেখো, ভয় পেতে পারো, এখানে থাকলে তুমি ভয় পাবে। আমি তো আগেই বলেছি যে আমি কিন্তু ওই বাড়িতে ঢুকে ওই শক্তি টের পাবে যে আমি এইখানে। কিন্তু আমি আবারও বলি, এই শক্তিগুলোর উৎস সম্পর্কে এখনই জানার মতো তোমার বয়স হয়। এই শক্তিগুলো বা এই শক্তির উৎস তুমি ধীরে 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 যত সময় যাবে তত উপলব্ধির মাধ্যমে বুঝতে পারবে। কখনই আমি তোমাকে এগুলো ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। নিজ চোখে না দেখলে, নিজে উপলব্ধি না করলে সেটা টেরও পাবে না। তাই আমি ওনাকে বললাম
মার্ডারটা তাহলে কে করেছে, কোনো কিছু দেখেছেন? উনি বললেন যে আমি ঝাপসা ঝাপসা দেখি, যে রহনপুর রাতের বেলার একটা মানুষকে খুন করেছে। ঝাপসা ঝাপসা দেখি, আমি আর বেশি কিছু দেখি না, আমি কারোর চেহারা দেখি না। হয়তো রাতে যদি থাকি আমি দেখতে পারি, কিন্তু আমার দেখার কোনো ইচ্ছা নেই। আমি ইবাদত করব, সামনে যদি কেউ পড়ে তার উপকার করার চেষ্টা করব। এর বাইরে যা ঘটে গেছে, যা আমি কোনোভাবেই বদলাতে পারবো না, সেটা দেখে আমার কোনো লাভ নেই সময় নষ্ট হওয়া ছাড়া। তো এখন আমি বুঝতে পারছি যে তোমার খুবই বেশি মন চাচ্ছে জানার জন্য। তা আমি তোমাকে একটাই উপদেশ দিব, জিদ সামনে রেখো। তাই মনের দিকে তাকালাম, শব্দটা যেদিক থেকে আসলো তো দেখলাম দু জায়গায় দেয়াল। তাই আমি বললাম যে দেয়ালের পাশ থেকে কথা বলছেন? তো উনি আমাকে বলেন তাই আমি ওখান থেকে চলে আসি। ওনার সাথে আমার কথাবার্তা শেষ, আমি ওখান থেকে চলে আসি। জুবাইর সাহেবের সাথে আমার কথা হলো। আমি ওনাকে বললাম যে আমাকে একটু আশপাশে দেখাবেন, চলাফেরা করার জন্য আশপাশে দেখাবেন, এবং রাতের বেলা আমি আজ রাতে থাকবো এখানে, আমি আগামীকালকে চলে যাবো, আমার পক্ষে এখানে বেশিক্ষণ থাকা সম্ভব না, আমি একটু দেখবো, তো আমাকে একটু রাস্তাঘাট চিনিয়ে দেন। তো জুবাইর সাহেব আমাকে বললেন যে তুমি কি তোমার সেই ওস্তাদের সাথে কথা বলেছো? মানে ওনারা, মানে হুজুররা বিশ্বাস করে কি উনি আমির সাহেবের মতো লোকের আমার ওস্তাদ, বাট আমি ওনাদেরকে বোঝাতে পারি না যে ওনার সাথে আমার ছাত্র শিক্ষক এরকম কোনো সম্পর্ক নেই। তারপরেও ওনারা বলতেন যে ওস্তাদ, মানে এটা তো ওনাদের কালচার, ওনারা ওনাদের বড়োদেরকে ওস্তাদই বলেন। তো উনি আমাকে বললেন যে তোমার ওস্তাদের সাথে কথা হচ্ছে? কি বললো উনি? তাই আমি ওনাকে বললাম যে ঘটনা তো ঠিক, কিন্তু উনি আমাকে বললো যে এখানে আহামরি সমস্যার সমাধানের কোনো সুযোগই নেই। তো উনি আমাকে বললো তাহলে কবে যাবে? আমি বললাম যে আজকে রাতটা থাকবো, তারপর আমি রাত্রেবেলা তালাশ করবো, দেখবো যে কী হয়। তো উনি আমাকে বললেন যে ভাই অহেতুক তাহলে কষ্ট করবা কেন, যদি উনি নাই করে দেয়, এখানে তো সমস্যার সমাধান নিয়ে কথা, তো উনি না করে দিলে তুমি আর কী দেখবে? তাই আমি বললাম যে না, এখানে দেখার অনেক কিছু আছে। আর আরও একটা জিনিস, আমি যদি অন্তত আপনাকে আর আপনার ফ্যামিলিকে সেফ রাখতে পারি তাহলে যথেষ্ট না, আর তো বেশি কোনো কিছু দরকার নেই। তো আমার কথা শুনে উনি সম্ভবত অ্যাগ্রি করলো আর কি মনে মনে, নইলে আমাকে বলতো যে না থাক, দরকার নেই, এরকম তো কথা বলতেই। তো উনি আমাকে বললেন যে তাহলে কী করতে চাও? তো আমি ওনাকে বললাম যে আমাকে সব কিছু চিনিয়ে দেন, ঘন্টা দুয়েকের জন্য যতটুকু পায়েন আপনি আমাকে আগে থেকে করে আমাকে একদম চিনিয়ে দেন, এবং আমাকে এক্স্যাক্টলি ওই জায়গাগুলোতে নিয়ে যান যে জায়গায় লোকটা যেই জঙ্গলের মধ্যে ঢুকেছিল এই পরিষ্কার হওয়ার জন্য বৃষ্টি রাতটা ঝড়ের সময়, এবং যেই জায়গায় তার লাশ পাওয়া গেছে, আর তার প্রথম কবরটা কোথায় হয়েছে, এবং এর পরের বার তার লাশ যে জায়গা পাওয়া গিয়েছে সেই জায়গাটায়, এবং পরে তাকে যেখানে দাফন দিয়েছেন এই জায়গাটা, আমাকে এই জায়গাগুলো দেখাবেন। তো জুবাইর সাহেব বললেন আচ্ছা ঠিক আছে। দুপুরবেলা এই খাবার কোনো এক অজ্ঞাত কারণে, আমি বলছি না কেন, ঘরের মধ্যে খাবার খাইনি, আমরা বাইরে খাবার খাই। ওই যে থাকে না যে শুধুমাত্র ছায়ানো দেওয়া থাকে উপরে মাথায়, চারপাশ খোলা, ওই ডিবির মতো একটা জায়গা, ওইখানে বসে খাবার খাচ্ছি। ওনারা দুই ভাই আবার লেগে গেছে, মানে ওই যে জুবাইর সাহেবের দুই ফুফা, এবং তারা যে দুজন ঝগড়া করছে, ঝগড়াটা এমন একটা পর্যায়ে যে একজন আরেকজনকে খুনি করে ফেলবে। ওনারা কিন্তু বয়স্ক, এবং ওনারা কিন্তু ওনাদের বেশভূষা কিন্তু খুবই সুন্দর। ওনারা দাঁড়িয়ে আছে, আমি জিজ্ঞেস করেছিলাম জুবাইর সাহেবকে ওনারা কি আলেম? উনি বললেন যে ওইভাবেও না, কিন্তু বলতে পারো আলেমই, কিন্তু ওনারা কেউ ফুলি আলেম না। তো মাদ্রাসা শিক্ষক, মনে করেন যে আলিয়া মাদ্রাসা শিক্ষক, ওই কোরআন শরীফ হেফজও করেছেন, কিন্তু হয়তো প্র্যাকটিস নেই অত বেশি, মানে এরকম আর কি, বোঝানোর জন্য বললাম যে আলিয়া মাদ্রাসার শিক্ষকরা যেরকম হন আর কি। তো দা নিয়ে লাঠি নিয়ে দুজন মানে তেড়ে যাচ্ছে, এবং একজন আরেকজনকে ঠেকাচ্ছে, এবং যাই দা নিয়ে যাচ্ছে আমি খাবার খাওয়া অবস্থায় দেখতে পাচ্ছি
একটা লোক পানিতে ডুবে মারা গেছে, কিন্তু পানি তার শরীরে ঢুকেনি, ওইরকম কন্ডিশন। সে ওই হাতে নিয়ে যে ফুফা তেড়ে যাচ্ছেন ঠিক তার পেছনে দাঁড়ানো, এবং কন্টিনিউ তার কানের মধ্যে সে ফিস ফিস করে কথা বলছে, কিন্তু দূর থেকে দেখে বোঝা যায়। আমরা একটু অঙ্গভঙ্গি করি না একজনের কানে কথা বলার জন্য পেছন থেকে, ঠিক এরকম। এবং প্রত্যেকবার উত্তেজিত হয়ে উঠছেন, প্রত্যেকবার। কিন্তু এর মধ্যে আমি একবারও খেয়াল করিনি যে আরেকজন যে ফুফা আছেন তার পেছনে কেউ আছে, কারণ আমি কিন্তু দেখিনি কাউকে। একজন ফুফার পেছনে তো একজন ব্যক্তিকে আমি দেখলামই, একটা এন্টিটিকে আমি দেখলাম, কিন্তু অপরজনকে দেখছিলাম না, আশপাশে কেউই নেই তার। কিন্তু হঠাৎ কেন জানি মনে হলো যে আমি একটা হাত দেখেছিলাম ওনার কাঁধের উপরে, দ্বিতীয় ফুফার উপর কাঁধের উপরে, কিন্তু এরপর আর কিছু দেখিনি। এবং দুজনকে টেনে নিয়ে হিঁচড়ে নিয়ে চলে যাচ্ছে। এবং অদ্ভুতই লাগে যখন এন্টিটি আপনার পেছনে থাকে, কিন্তু এসে অন্য কেউ আপনাকে যদি জড়িয়ে ধরে, তো ওই দৃশ্যটা যেরকম একেবারে অড লাগে দেখতে, এরকমই। তো আমি খাবারটার মুখে নিই নাই। খাবারটা মুখে না নিয়ে আমি একটা শব্দ করলাম, যে শব্দটা শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করে করা, এটা মানুষ বুঝবে না। ইঙ্গিতটা বা ইশারাটা সেই এন্টিটিকে দেওয়া। তো ওই ফুফাকে যখন ঘরে টেনে নিয়ে যাচ্ছে, আমি দেখলাম যে সেই এন্টিটি দাঁড়িয়ে আছে, তার চেহারা আমি দেখছি না, তার পিঠের সাইডটাই আমি দেখে যাচ্ছি। এবং সে আমাকে বোঝাচ্ছে ওইভাবে দাঁড়িয়ে থেকে যে আমি তোর ডাক শুনেছি। তখন আমি মনে মনে বললাম, ঠিক আছে, ভালো, আমি আজকে রাতের জায়গায় আছি, দেখা হবে। তো যখন বললাম না যে দেখা হবে, মাটির উপরে থুপ করে সব কিছু ঝরে পড়ে গেল একদম, এবং বালু যেরকম ঝরে পড়ে এরকম গায়েব হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। তো আশপাশে যখন এক গাছ অবস্থান করবে বা কোথাও না কোথাও তো অবস্থান করবে। তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ওই ভর দুপুরের সময়টার মধ্যেই, তখন বিকাল হয়নি, আমি আর জুবাইর সাহেব ঘুরতে শুরু করি। এবং প্রথমে যে ঠিক ওই জায়গাটাতে, যে জায়গায় ওই গাইয়ে ব্যক্তি এবং লোকজন এসেছিল, পরে আমরা সেই জায়গায় যাই যেইখানে যে জঙ্গলটা ওনাকে খুন করা হয়, যে জঙ্গলটা স্পেসিফিকলি আন্দাজ করা হয় যে এইখান থেকে ওনাকে কিডন্যাপ করা হয় বা কোনো কিছু। জঙ্গলটা ছিল এরকম, যেটা খাল আছে এখন, এটা বোঝা যায়, কিন্তু খুবই ছোট, পাশ সংকুচিত হয়ে আসছে এবং গভীরতা প্রায় নেই বলেই চলে, কিন্তু তাকালে বোঝা যাবে যে এখানে খাল ছিল, শুকিয়ে গেছে কিন্তু। এবং সেই জায়গায় এখনও জঙ্গল, সেই জায়গায় এখনও নারকেল গাছ, কাঁঠাল গাছ, তুলা গাছ, এগুলো সব আছে। এরপরে আমি ওই পুকুর পাড়ের দিকে যাই, মেইন রাস্তার সাথে বাম দিকে যে পুকুরটা ছিল, যেখানে তার লাশটা পাওয়া যায় কাটা মাথা অবস্থা। এবং জুবাইর সাহেব আমাকে দেখিয়ে দিচ্ছিলেন, হাত দিয়ে ইশারা দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন যে এই যে এই জায়গাতে এরকম ছিল, মাথাটা এই জায়গায় ছিল, পা দুটো এইভাবে ঢালু নিচের দিকে ছিল, এগুলো উনি আমাকে বললেন। এরপর উনি আমাকে ইশারা দিয়ে দেখালেন যে ওনাদের গ্রামের ওই সাইড থেকে শুরু করে, একটা সাইড দেখাচ্ছেন যে ওই সাইড থেকে শুরু করে অপোজিট সাইড পর্যন্ত গ্রামের সীমানা দূর থেকে আর কি দেখাচ্ছেন। এবং বললেন যে এই জায়গাটাই ওনার ওই ফুফাদের বাবা, উনি এটা ওনার মতো করে উনি আমল করেছিলেন। এরপর উনি আমাকে দেখান ওই ব্যক্তিকে কবর দেওয়া হয়েছিল কোথায়, এবং এটাও দেখান যে কোন গাছের পাশে কোন গাছ এবং পুকুর বা ডোবা যেটাই হোক সেটা। এখন তো দেখতে পাচ্ছি কীরকম, তো তখন তো ওটা কথিত ছিল একটা পুকুর, কিন্তু দেখলে মনে হবে ডোবা। তো গাছও এখন নেই, কিন্তু পাহাড়টা ওইভাবেই আছে, পাহাড় যেরকম থাকে ওরকমই। তো উনি আমাকে ইশারা দিয়ে বললেন যে ওই জায়গায় গাছ ছিল, তো ওই শিকড়গুলোর পেছনে ওই লোকটাকে পাওয়া যায়, লাশটাকে পাওয়া যায়। এবং তাকে পরে যে দাফন দিবে, তার লাশ উদ্ধারের পরে যে তাকে দাফন দেওয়া হয়, ওই জায়গাটা যখন আমাকে দেখায়, তখন আমি বুঝতে পারলাম যে এইবার ঘটনার উৎস কী।
প্রথমে ছিল কি, ডেড বডিটা যেই হোক, মৃত মানুষ তার ফিরে আসবে না, আসবে প্রশ্নই আসে না। মারা যাওয়ার পরে ইউজুয়ালি আমাদের শরীর পচতে শুরু করে এবং ডিকে প্রসেসের মধ্যে বডির মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া ফর্ম করে এবং সেই ব্যাকটেরিয়া আমাদের মাংস রক্ত এগুলো খেয়ে ওই পোকার আঘাত ধারণ করে এবং ওই পোকাটা যদি আপনার শরীরে যদি পড়ে এবং যদি বাই চান্স যদি তার টাচটা লাগে, মানে দেখা গেল যে সে যে খাবে বা তার যে চোষকটা সেটা দিয়ে সে যদি কোনো রকম টাচ করতে পারে আপনার ত্বকের মধ্যে, তাহলে ওরকম একটা ঘা হবে, আপনার অবশ্যই হবে এবং ওই ঘায়ের মধ্যে দিয়ে কিন্তু ওই পোকার বের হবে। অবভিয়াসলি আপনি ওই পোকার কামড় খান নেই, এই জন্য বুঝতে পারবেন না। তো ওই জায়গায়, যে জায়গায় এখন কবর দেওয়ার কথা, মানে কবর ছিল, ওইখানে কবর কি, ওইখানে তো এখন কনস্ট্রাকশনের কাজ চলে। বুঝতে আর বাকি নেই যে বডি যতটুকু ছিল, যাই ছিল, ওইটা আবার ওই এন্ট্রি যাকে হয় আটকানো হয়েছে বা খেদানো হয়েছে বা সামথিং কিছু না কিছু, ওই গোসলের কারণে সে আর এই লাশটাকে নিয়ে তার নোংরা খেলাটা খেলতে পারেনি, ওই এন্টিটির কাজ। তাহলে এখন ওই এন্টিটি কি ওই মহিলা, যেটা আমার মনে হলো কারণ জুবাইর সাহেব কিন্তু আমাকে বলেছেন যে ওনারা এখন মহিলাও দেখতে পান, যে মারা গিয়েছে তাকে এবং সেই সাথে একজন মহিলাকেও। তাহলে আমি ধরে নিলাম যে ওটা ওই এন্টিটি। তো আমি জুবাইর সাহেবকে বললাম, এই তো ঘটনায় বের হয়ে গেল, আপনি বললেন যে এই জায়গায় কবর ছিল, তো তাহলে এই যে এখন কনস্ট্রাকশনের কাজ, অবভিয়াসলি মাটি কাটছেন, মাটির সাথে তো কোনো কিছু বের হয়নি, কারণ আপনার চোখে তো পড়বে না। এখন যদি একটা দাঁতও থাকে, সেটা তো ডেড বডির অংশ, তো দাঁত যদি মাটির সাথে মিশে থাকে আপনারা তো বুঝতে পারবেন না এখন মাটি কোথায় গেছে আল্লাহ জানে। তো জুবাইর সাহেব তো সাথে সাথে রিয়াক্ট করে উঠলেন, হাই আল্লাহ, আসলেই তো এটা তো খেয়াল করিনি আমরা। তাই ওনাকে বললাম যে খবর নেন যে মাটি কোথায় পড়ছে এবং এই জায়গায় এই কনস্ট্রাকশনের সময় তারা কোনো কিছু পেয়েছে কিনা। তাহলে কি হলো, আমরা কিন্তু সমস্যার গোড়া পেয়ে গেলাম। প্রথমবারের ক্ষেত্রে যখন এই ব্যাপারগুলো দেখা দেয়, খুন তো হয়েছে, সেটা আলাদা একটা ব্যাপার ছিল, কিন্তু পরের যে খেলাগুলো ছিল, পরের যে ভয়, পরের যে আতঙ্কের প্রকোপটা ছিল, পরের যে রোগের যে প্রকোপটা দেখা দিল, এটা শয়তানের কাজ। ওই লাশের উপরে সে ভর করে, আমি আপনাদেরকে আবারও বলি, ওই একটা মৃত লাশ যদি আপনার সামনে দাঁড়িয়ে থাকে কেমন লাগবে বলুন। এখন সেই মৃত লাশকে যদি আপনি হাত দিয়ে নাড়াচাড়া করান, তাহলে সে হাঁটবে কীভাবে, ইমাজিন করতে পারছেন? তো এই শয়তানেরা এই বডিতে ভর করে, এই বডি নিয়ে তারা চলাফেরা করে এবং এই জন্যই এই বডির স্পর্শে আসার সাথে সাথে ওই যে ডিকে প্রসেসটা, ওই যে পচনের প্রসেসটা, ওই যে খায়ের প্রসেসটা, মানে আমাদের শরীরের মাংস, চামড়া, রক্ত খাওয়ার যে পোকার যে সিস্টেমটা, ওইটা অ্যাক্টিভেটেড হয়। মানে এটা শয়তানের থ্রুতে হচ্ছে, এই জন্যই লোকগুলো গায়ে ইনফেকশন দেখা দিয়েছে এবং ওই পোকা দেখা যায়। এবং এই জন্যই লোক চক্ষুর অন্তরালে থাকার জন্য, মানে কেউ বাইরে দু একজনকে জানালেও পুরো গ্রাম জানালে এবং তারা চিকিৎসা নেওয়ার জন্য যায় না। কারণ যদি আপনার ঘায়ের মধ্যে পোকা দেখে, তাহলে তো অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন যে আপনার ট্রিটমেন্টের সময় আপনাকে একটু হেনস্থা হতে হয়, মানে আপনার হাইজিন ভালো না, এইটা সেটা অনেক কথা শুনতে হবে আপনাকে। এই জন্য গ্রামের মানুষের লোকই দেখেছে এবং গ্রামের মানুষ তো আবার জানেও যে আসল ঘটনা কী। কারণ যখন আমি যখন কয়েকজনের সাথে একটু দাঁড়িয়ে কথা বললাম, যখন এখানে কনস্ট্রাকশন শুরু হয়, যে কয়েকজন বয়োবৃদ্ধ বাধা দিয়েছিল, কিন্তু এখনকার যে জেনারেশন, যাদের বয়স প্রায় 40-এর মতো, যে জুবাইর সাহেবের মতো বয়স 40-45, এই জেনারেশনের মাথায় কী জানি আসে আল্লাহ জানে। এই জেনারেশন মনে করে যে দুনিয়াতে কোনো কিছুই নেই, ওই আগে যাচ্ছিল কল্পকাহিনী কিচ্ছা। কিন্তু ওনার ফুফারা বাধা দিয়েছিল, বলেছিল যে এখানে কাজটা করিস না। কিন্তু তাদের জমি, তারা কোনোভাবে জমিটা কিনেছে, এখন অবভিয়াসলি সে তার প্রপার্টিতে সে যা মুছে তা করতে পারে। এবং এখানে হাত দেওয়ার পরে আনুমানিক এখন বোঝা যায় যে এখানে হাত দেওয়ার পরেই একই সমস্যা দেখা দিয়েছে, কিন্তু এখন একটু ভিন্নভাবে। এখন দেখা দিয়েছে রোগের আকারে এবং ওই যে বললাম
গ্রামবাসী দেখে কিন্তু বলবে না আমাকে, কারণ আমাকে তারা চেনেও না, জানেও না, এবং তারা এটাও বিশ্বাস করে বললে তাদের ক্ষতি অনেক বেশি হতে পারে। তো জুবাইর সাহেবের সাথে আমার আর একটু কথাবার্তা হলো। আমি ওনাকে বললাম যে তাহলে এটাই ব্যাপার, রাত্রে তাহলে আমি দেখি যে লাশ কোথায় আছে এলাকার মধ্যে। যদি লাশের কোনো রকম ট্রেস পাওয়া যায় তাহলে ওই লাশ আবার আগের জায়গায় ফেরত নিতে হবে। মানে আগের জায়গাটা নিতে পারবো না, মানে মাটির জায়গায় মাটিতেই লাশকে ফেরত পাঠাতে হবে। সেটা যদি চোয়ালের হাড্ডি হয়, চান্স নেই হাড্ডিগুলো থাকা, কিন্তু তারপর যদি চোয়ালের হাড়ের সাথে যদি দাঁত থাকে বা কিছু যদি থাকে, বা খুলির আগাটা যদি একটু থাকে, মানে মাথার একদম তালুর অংশটা যদি থাকে, অথবা যদি পায়ের হাড্ডিটা, যেটা সবচেয়ে শক্ত মানে হাড় আমাদের শরীরে, সেটা যদি কোনো অংশ থাকে, ওটা তা মাটিতে চাপা দিয়ে দিলে ভেজাল শেষ। আমি ওনাকে বললাম, তো উনি আমাকে বল, ঠিক আছে তুমি যেটাই পাও, যেইভাবে পাও আমাদেরকে বলবা, আমরা হাজির হয়ে যাবো এবং আমরা তোমার কাজ করে ফেলবো। কিন্তু ভাই, মানুষজন যাতে না জানতে পারে যে আমি তোমাকে নিয়ে এসেছি, এবং মানুষজন যাতে না জানে। আমি আবারও বলি, কেউ জানবে না। যদি তুমি আমার উপকার করতে পারো, তুমি তো শুধু আমার উপকার করবে না, তুমি তো সবার উপকার করে দিবে, কিন্তু কেউ যাতে না জানে এবং জানবেও না। তাই আমি বললাম যে ওইটা আসলে কোনো কিছু ম্যাটার করে না। যদি সমস্যা পাই তাহলে তো হলোই, আর সমস্যা না পেলাম আর কিছু করার আছে এখানে বলেন। তা আমাদের কথাবার্তা এখানে ফিক্সড। অপেক্ষা করছি কখন অন্ধকার হবে। এবং গ্রামের অন্ধকার হওয়ার ব্যাপারটা আপনাদেরকে একটু বলি। ওই সময়টাতেও ইলেকট্রিসিটি ছিল, কিন্তু অনেক সময় থাকতো না ওই টাইমে, যে সময় কথা বলছি আমি। তো ইলেকট্রিসিটি থাকলেও অনেক সময় থাকতো না, এবং এক্স্যাক্টলি ওই দিন এইটাই ঘটে, ইলেকট্রিসিটি নাই। এবং মানে আজান দিবে কিভাবে শুনতে পাচ্ছি আজান, তো আজানটা এইভাবে শুনছি যে যিনি আজান দিচ্ছেন তিনি মসজিদের বাইরে দাঁড়িয়ে খুবই উচ্চ গলায় আজান দিচ্ছেন, এবং খুব ফেন্ট, খুবই হালকা টোনে এই আজানটা আমার কানে আসছে। এবং আমি অনেক দিন পরে ওই অনুমতিটা পাই। এমনিতে গ্রামের কিন্তু পরিবেশ অন্যরকম, বাতাসের ঘ্রাণটা অন্যরকম। বাতাসে আপনি যে ঘ্রাণটা পাবেন, এটা গ্রামের ঘ্রাণ, এবং এটা আসল মাটির ঘ্রাণ। তো এই ঘ্রাণে তো আমি আগে থেকেই মানে একদম উন্মাদের মতো, মানে আমি এই ঘ্রাণটা খুব পছন্দ করি। আমি মাটির ঘর খুব পছন্দ করি, তো মাটির ঘরের মধ্যে থাকতে বেশি ভালো লাগে আমার। তা আমি এই আজানটা শুনছিলাম, তো আজান শুরু হলো, তো আজান শেষ হলো, একদম খেয়াল নাই যে মাগরিবের নামাজ পড়তে হবে, বিশেষ করুন একদম খেয়াল নাই। মানে এতটা মতিভ্রম হয়ে গেল আমার হুট করে। কিন্তু সাডেনলি আমার খেয়াল হলো যে হায় আল্লাহ, আমি তো মসজিদে যাইনি, এখন মসজিদে গেলে পাবো না, জামাত শুরু হয়ে গেছে। তাই আমি ঘরের মধ্যে নামাজ পড়লাম তাড়াহুড়ো করে। ওই কারেন্ট নেই, চার্জার লাইট কম বেশি সবার ঘরে আছে, এবং তখনও তো একটা ঘরে হারিকেনের ব্যাপার ছিল, কিন্তু চার্জার লাইট ম্যাক্সিমাম ঘরে ছিল। তো আমি পানি দিয়ে উজু করে নামাজ শেষ করলাম। নামাজ শেষ করতে করতে আলো হালকা তখনও আছে, মানে অন্ধকার নেমে আসবে, যে রাত যে পুরোপুরি শুরু হয়নি তখনও, মানে শুরু হবে আর 1-2 মিনিট বা 5 মিনিটের মধ্যে। আকাশ তখনও কিন্তু নীল, মানে আকাশ কিন্তু এখন অন্ধকার হয়নি, মানে কালো হয়নি। তাই আমি অপেক্ষা করলাম অন্ধকারের। তো আমি তাকিয়ে আছি উপরের দিকে। অন্ধকার হবার পরে আমি জুবাইর সাহেবকে বললাম যে আমি মোটামুটি সব কিছু চিনি, আপনি একটু অ্যালার্টে থাকবেন, মোবাইল ফোন যাতে বন্ধ না হয়, এবং পারলে আমাকে আরও 2-1জনের নাম্বার দিয়ে রাখেন। আমি ওনাদেরকে বললাম ফোন দিয়ে যে আমি অমুক জুবাইর সাহেবের অতিথি, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, মানে এরকম একটা ভুয়া কথা তাদেরকে বলবো, মানে স্বাভাবিক সিক্রেসি মেনটেন করতে হবে। আমি ওনাদের বাসা থেকে বের হই, এবং আমি নিজের কানে শুনতে পাই যে দুজন ফুফা ওনারা কথা বলছেন, এবং একজন আরেকজনকে দোষ আরোপ দিচ্ছেন। এই 2 ভাইয়ের কথা আমি যখন শুনছিলাম, আমার কেন জানি মনে হলো যে এটা একদম সাজানো, মানে এই 2 ভাইয়ের কথাটা শোনাটাই যেন, মানে শোনার জন্যই
হয়তো আমি এখন এই জায়গায় দাঁড়ানো এখন। কারণ তারা যে কথাগুলো বলছিল এই কথাগুলো অর্থবহ অনেক। তাদের একজন আরেকজনকে বলছিল, ভাই রোগ দেখা দিছে, বালা দেখা দিছে, যতজনের গায়ে বালা লাগছে, যতজনের গায়ে রোগ আছে, সবটিরা মেরা দিব। আর না মেরা ফেললে না, তুইও যাবি, আমিও যেমন শুদ্ধ গোষ্ঠী যাবে, সব কিছু যাবে। তো পাল্টা ওই ভাই উত্তর দিল যে তুই কি দুনিয়াদারি খবর রাহস? তোর কাছে দুনিয়াদারি খবর আছে যে তোর বাপে যা মন চায় তা করতে পারছে, সেই কাম তুই এখন করবি? দুনিয়ার খবর রাখস? তো আরেক ভাই বলছে তখন যে বাবার নাম নিয়ে কোনো কথা কবি না, সে সঠিক কাজই করছে, সে সঠিক কাজ করছে দেখে তুই আর আমি জিন্দা। তো আরেকজনের সাথে সাথে চিৎকার দিয়ে বললো যে সে সঠিক কাজ করছিল দেখেই তো জিন্দা, আর আমি আর তুই না, আমার বাপে যা খুন করছিল এটা জানোস না? ব্যাস, এই দুজন আবার লেগে গেল। এই বৃদ্ধ বয়সে দুজন মানে মারামারি শুরু করে দিয়েছে ওই জায়গাটার মধ্যে। এবং আমি নিজের কানে শুনতে পাচ্ছিলাম যে ঘুষি, একজন আরেকজনকে যে ঘুষিয়ে মারছে, ধস্তাধস্তি, সব কিছু। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আমি আগাইনি সেদিকে। কিছু সময়ের জন্য আমি আর বের হলাম না, কারণ ওনাদের এই মারামারির খবরটা আশপাশে আরও জেনে গেল সবাই। এবং একজন আরেকজনকে প্রচণ্ডভাবে মেরেছে, এবং তারা চিৎকার করে একজন আরেকজনকে বলছিল, যদি এক ভাই বলছিল যে বাপেরা গালি দেয়, দেখ বাপেরা গালি দেয়, বলে যে বাপ নাকি খারাপ। তো আরেক ভাই বলছিল যে তোর বাপ আর আমার বাপ তো একই, কিন্তু আমার পরিচয় দিতে লজ্জা লাগে যে ওইটা আমার পাপ। তখন হিসাব করতে শুরু করলাম যে তাহলে এইখানে ওই আলেম সাহেবের রোলটা কি ছিল। এক ভাই বলে যে বাবা ঠিক কাজ করেছে, এবং আরেক ভাই বলে যে বাবা খুন করেছে। দ্যাট মিনস যে বাবা মানে আলেম সাহেব ইনভলভ জায়গার মধ্যে। এর মানে আমি যে কথাগুলো শুনে আসছি বা যে ন্যারেটিভটা সেট করা, যে ওই গায়িকী ব্যক্তিকে বেশ কয়েকজন লোক মিলে খুন করেছে, তাহলে ওইটার নির্দেশদাতা হয় উনি, আর না হলে উনি নিজে হাতে মেরেছেন। দুইটার একটা। প্রশ্ন হচ্ছে কেন? আর ওই প্রশ্নের উত্তর খুঁজে বের করেও কোনো লাভ নেই। আসল প্রশ্ন হচ্ছে এই সমস্যার বুৎপত্তি কোথায়। একটা পারিবারিক শত্রুতা থাকতে পারে, কিন্তু সেইখানে শয়তানি ইনভলভ হবে কেন, বা এই শয়তানি খেলাটা ইনভলভ হবে কেন? দুই ভাইকে আটকাতে অনেক সময় লাগলো সবার, এই পরিবেশ এই ঠান্ডা হতে অনেক সময় লাগলো। ঈশানের নামাজ হয়ে গেছে ততক্ষণে। তো এবার ঈশানের নামাজ আমি পড়ার জন্য মসজিদে যাব, মানে সবার সাথে মসজিদে যাব। তো মসজিদের সামনে ওই চাপকল ছিল, চাপকল। তো চাপকল দিয়ে মানে চেপে চেপে আমি যখন উজু করা শেষ করলাম, উজু করা শেষ করার পর ইচ্ছা করে মানে মাথায় পানি ঢালছিলাম। ওই যে মাটির নিচের থেকে যে পানিটা আসে চাপকলের থ্রুতে, ওই আয়রনের ঘ্রাণ বা যেটাই হোক, এটা আমি এনজয় করছিলাম ওই সময়টায়। তো ইচ্ছা করে মাথা পুরো ভিজাচ্ছিলাম, একটু পর পর দাঁড়িয়ে থেকেই এক চাপ দিয়ে মাথা ভিজিয়ে দিচ্ছিলাম বারবার। তো আচমকা পানিটা দিয়ে যখন উঠলাম কয়েকবারের পরে, মসজিদ তো রাস্তার অপোজিট, আমার কাছ থেকে প্রায় 20 হাত দূরে, ম্যাক্সিমাম বা 25 হাত দূরে। তো আমার সামনে ছোটোখাটো বাড়ি, মানে আমার সামনে 2-4-5টা গাছ যেরকম থাকে, 2-4-5টা গাছ, এরপর একটু ছোটোখাটো একদমই ছোট। মানে আপনার বাড়িতে যদি গাছপালা থাকে, মানে একটু যদি জঙ্গল থাকে, মানে আপনার বাড়িতে যেরকম হবে একেবারে এরকম, মানে এই জঙ্গলটার পরে একটা বাড়ি, মানে তাদের টিনও দেখা যায়। তো এই জায়গা থেকে একটা মহিলা ফিগার হেঁটে আমার দিকে আসে। তো আমি তার দিকে তাকাই, সে একদম আমার সামনে 2-3 হাত দূরে। তার বডিতে শাড়ি পরা, অবভিয়াসলি ব্লাউজ শাড়ি পরা, সে আমার সাথে হাইটে ছোট, এবং তার চেহারাটা বোঝা যায় না, অন্ধকারে বোঝা যায় না, চুলটা বোঝা যায়, এবং চোখটা যে আমাকে দেখছে সেটা আবার অনুভব করা যায়।
তা আমি শুধু জিজ্ঞেস করলাম যে কে, অদ্ভুতভাবে জিজ্ঞেস করলাম যে কে, তো কোনো উত্তর দিল না। তা আমাকে ইশারা দিল চলে যাবার। তো আমি চাপ করে আরেকবার চাপ দিয়ে পানিটা নিজের চেহারার মধ্যে ছুঁড়ে মেরে মুখের মধ্যে যতটুকু পানি গেল ওই পানিটা ফুস মানে ভুরভুর করে ছুঁড়ে মারা যায়, এভাবে ভুরভুর করে ছুঁড়ে মারলাম। ছুঁড়ে মেরে হেঁটে মসজিদে ঢুকলাম। হেঁটে যখন আমি মসজিদে ঢুকি, মসজিদের গেটের ভেতর ঢুকে বারান্দার মধ্যে পা দিয়ে যখন আমার পেছনের দিকে তাকাই, তাকে দেখার জন্য দেখি যে সে চাপ করার সামনে ওইভাবে দাঁড়ানো, এবং সে আমার অ্যাটিটিউড পছন্দ করে নেই। নামাজের পর যখন আমি বৈঠকে বসে পকেট থেকে শিশিটা বের করে সুরমাটা যখন আমার চোখে লাগাই, তো প্রথমে আমার চোখটা ছ্যাদ করে ওঠে, জ্বলে ওঠে রীতিমতো। অনেকক্ষণ চোখ চেপে রাখলাম নিজের, পানি অনুব্রত পড়ছে চলার সাথে সাথে। কিন্তু আপনি যখন একবার এই জিনিসটা করবেন, মানে আপনাকে যখন কোনো এন্টিটি কোনো কিছু দিবে, আপনি ওই জিনিস ফার্দার সেকেন্ড টাইম ইউজ করতে পারবেন না। তো এটা ওয়ান টাইম ছিল এক রকমের, একবার ইউজ করতে পারবো আমি। তো আমি যখন লাগালাম চোখ তো জ্বলে উঠলো, আমি দ্বিতীয়বার লাগাতে পারবো না, সমানে চোখ দিয়ে পানি পড়ছে। তো নামাজ শেষ করে পরে যখন উঠলাম তখন মনে হচ্ছে যে চোখ লাল হয়ে আসার পরে একটু ঝাপসা দেখি না কিছুক্ষণ, অনেকক্ষণ গোসল করার পরে এরকম লাগলো। এবং ধীরে 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 আমার ভিশনটা ঘোলা থেকে আরও ঘোলা হয়ে পুরোপুরি একেবারে ঘোলা হয়ে গেল। এবার আবার ফিরে আসলো আমার দেখার শক্তিটা, মানে ঘোলা ভাবটা সম্পূর্ণ সরে যেয়ে এবার স্বাভাবিক ভাবটা ফেরত আসলো। এবং স্বাভাবিক ভাবটা ফেরত আসার সাথে সাথেই প্রথম যে জিনিস আমার নজরে আসে সেটা হচ্ছে মসজিদে একটা বস্তার মধ্যে কিছু টাকা পয়সা ছিল। ওটা আমার দেখার কথাই না। তা আমি বস্তাটা দিকে ঘুরে তাকাই, শুধু এইটুকু আমি দেখতে পাচ্ছিলাম যে আমি নিজের চোখে দেখছি না, কিন্তু আমার অন্তরের চোখ দেখছে যে ওই বস্তার মধ্যে কিছু টাকা পয়সা আছে, এবং এই টাকা পয়সাটা একটা বাইরের ছেলের কাজ। মানে ওই বস্তার মধ্যে যে টাকাটা কেউ রেখেছে সেটা ছেলে, 16-17 বছর বয়সের একটা ছেলে। ওটা আমি এখানে বসা অবস্থায় আমার নিজের চোখে না, কিন্তু অন্তরের চোখ দিয়ে দেখছি যে রেখে চলে গেছে। তো এটা বুঝতে পারলাম যে আমার ভিশনটা অ্যাক্টিভেটেড হয়েছে, মানে উনি সে আমাকে যেটা দিয়েছেন সেটা থ্রুতে আমি কিছু না কিছু তখন বের হবে আমার সামনে। মসজিদ থেকে আমি বের হই, এর মধ্যে জুবাই সাহেবের সাথে আমার একটা ফোনে কথা হয়। আমি আপনাদেরকে বলি যদি আমি সুরমাটা লাগাই বা সুরমাটা ইউজ করি, এখন আর করি না, মানে এটা ওই সময় করতাম, তখন কিছু আমার ডেভেলপ হয় নাই। দেখতে পেলেও মানে হতো, মানে তালাশের হিসেবটা তো আলাদা, আপনি নিজে নর্মালি দেখতে পাবেন এবং তালাশ করবেন, ওটা দুই রকমের। তো জুবাই সাহেবের সাথে আমি কথা বলছিলাম, আমার চোখ প্রচণ্ড জ্বালাপোড়া করছিল। যখন আমি মানুষের দিকে তাকাই বা অন্য কোনো কিছু করি আমার খুব অস্বস্তি লাগতে শুরু করে, খুবই অস্বস্তি, মানে এটা ঘেন্নার মতো একটা অস্বস্তি লাগতে শুরু করে আমার। কিন্তু আমি যখন আবার অন্যদিকে তাকাই, কোনো মানুষজন যদি সেটা না পড়ে তাহলে আবার কোনো রকমের সমস্যা আমার হয় না। আমি ওই দিকে হেঁটে গেলাম, ওই যে জায়গাটার মধ্যে প্রথমবার তারা এসে অবস্থান করে, ওই জায়গায় যখন আমি যাই তখন আমি দেখতে পাচ্ছিলাম যেন রীতিমতো আমার চোখের সামনে কে জানি বাজনা বাজাচ্ছে। গ্রামে যেরকম বাজনা বাজাতো অনেক আগে থাকতে, ওই ডুগডুগের মতো ছোটো কয়েকটা জিনিস, ওটা দিয়ে কে জানি বাজনা বাজাচ্ছে, কিন্তু তার পিছনের সাইড দেখছি আমি, তার সামনের সাইড দেখছি না। আর আমি এটাও দেখলাম বাতাস বইছে, কিন্তু এই বাতাস কিন্তু বাতাস না, বাতাস বইছে কিন্তু বাতাস না। আমি দেখলাম লোকটা উঠে গেল, লোকটা উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে এমনভাবে তাকালো, আমার দিকেই তাকালো যেন সে আমাকে দেখছে না, সে আমার পেছনের জায়গাটাকে দেখছে। লোকটা হেঁটেই চলে যাচ্ছে সেদিকে, আমাকে ক্রস করে সে চলে গেল। কোন দিকে যাচ্ছে? ওই যে ডোবাটা, ওই যে গাছ জঙ্গলের মাঝখানে ছোট্ট খালের মতো ডোবা, মানে খাল আর কি, ওইদিকে সে যাচ্ছে। আমি তার পিছনে যাইনি, আমি ওইখানে দাঁড়িয়ে আছি।
সে জঙ্গলের মধ্যে যে মানে জঙ্গলের ভেতরে ঢুকেছে পরিষ্কার হওয়ার জন্য, যেটাই হোক, আমার কেন জানি মনে হলো যে মানে কুমির যেভাবে শিকার টেনে নিয়ে যায় কামড় দিয়ে, এইভাবে কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে হঠাৎ। এবং সে যখন মাটিতে পড়ে, তাকে পেছন থেকে ধাক্কা দিল কেউ, সে মাটিতে পড়লো সবেগে, এবং সবেগে কেউ তার মুখের মধ্যে কাপড় বা কোনো কিছু গুজে দিল, গুজে দিয়ে তাকে টেনে নিয়ে গেল। কোন দিকে নিয়ে গেল দেখা যাচ্ছে না, শুধু আমি দেখলাম ওই খালের মধ্য দিয়ে একটা লোক চলে যাচ্ছে, যার দুইটা হাত দেখা যাচ্ছে, যে কোনো কারণে দুইটা হাত হয়তো কোনো কিছু খুঁজছে অন্ধকারের মধ্যে, কিন্তু কিছু আর দেখছি না, কিছু দেখছি না। দাঁড়িয়ে আছি, আশপাশে তাকাই, কিচ্ছু দেখি না। দাঁড়িয়ে আছি, আশপাশে তাকাই, কিচ্ছু না। তো হঠাৎ চিন্তা করলাম যে কাজ করি, ওই যে মহিলাকে দেখলাম না, দেখি না আসে নাকি, ভেবে দেখি না ওর কথা, কারণ আমি তোকে দেখেছি, এই জন্য আমি ইমিডিয়েটলি যদি ওর কথা স্মরণ করি ওইভাবে আসতে পারে। আমি চিন্তা করলাম অনেকক্ষণ গেল মনে হলো। তো হঠাৎ মেয়েলি কণ্ঠ ভেসে আসে, এবং এটা আমার মেয়েলি কণ্ঠও না, কিন্তু এই কণ্ঠ যদি শুনেন আপনার শীত দ্বারা ঠান্ডা স্রোত বয়ে যাবে একেবারে নিচ পর্যন্ত, এবং হাতে পাথরও হয়ে যাবেন এরকম কণ্ঠ শুনলে। তো আমাকে বললো এইভাবে, দেখা বেশি হবে না, আর কত দেখা লাগবে। তাই আমি তার পেছনে ঘুরে তাকাই, আমি ওই শব্দের পেছনে ঘুরে তাকাই। তা আমি দেখলাম যে ওই কালো বর্ণের মহিলা, সে আমাকে বলছে তখনও, দেখা লাগবে আরো, এত দেখার পরও আরো দেখা লাগবে, আবার ডেকে আনা লাগবে। কেন? বলে রাখছি, সমাধান হবে না, এর কোনো সমাধান নাই। তো আমি তাকে বললাম যে তুমিই তাহলে সব কিছুর পেছনে দায়ী। তখন সে হাসলো না কি করলো একটা বুঝলাম না। গ্রাম্য মহিলার মতো মাথার মধ্যে ওড়না দেওয়া, কিন্তু ওড়নাটা জাস্ট একটু টেনে, মুখ যেরকম ঢাকে না গ্রাম্য মহিলারা আমাদের, মুখটা টেনে বলল, এটা তো খেলা, আমি খেলার শুধুমাত্র সহযোগী, যে খেলে তাকে দেখার সাহস করিও না। সে যদি সামনে আসে, পায়ের তলে জমি সরে যাবে। এই খেলা তার চোখের সামনে শুরু হয়, এই চোখের সামনেই খেলা শেষ হবে। সুতরাং তুমি সমস্যা করিও না, এবং ভালোয় ভালোয় এই গ্রাম ছেড়ে চলে যাও, নইলে আমিও তোমার সমস্যা করিব। কথাটা কিন্তু এইভাবে বললো যে আমিও তোমার সমস্যা করিব। তো আমার শরীর তখন একটু কাঁপছে, সত্যি কথা, কারণ আপনার সামনে তো অশরীরই দাঁড়ান। এটা কিন্তু সিম্পল ব্যাপার না, আপনি যতই অভিজ্ঞ হন না কেন, সে কিন্তু মানুষ না। এখানে আপনাকে ইমিডিয়েটলি সে উড়ে ধাক্কা দিয়ে উড়িয়ে ফেলে দিতে পারবে দূরে। বাকি কথাই না বললাম, কিন্তু আমি একরোখা মানুষ। আমি তাকে যে বললাম যে তোমার যদি কোনো মালিক থাকে না, তাহলে সে মালিকের কাছে যে বলো যে আমি তার তালাশে বের হয়ে গেছি, এবং তার ঘাড় পর্যন্ত আমার হাত চলে যাবে। তো আমি যখন এই কথাটা বললাম, তো তার ঘাড় পর্যন্ত আমার হাত চলে যাবে। তো এক্স্যাক্ট ওই মোমেন্টে মহিলা আমার মুখে থুতু মারে, এবং এক দলা মানে থুতু, এবং ওটা কিন্তু আবার মানুষের থুতু না, ওটা ওই কাদা মাটি এগুলোই, কিন্তু তার মুখ থেকে এগুলো ছুড়ে আসে। এবং আমি এটা যখন মুখের উপরে পড়ে, আমি রিয়াকশনে তো স্বাভাবিকভাবেই সেখানে হাত দিব। তো আমি পরের বার দেখলাম, যখন নিজের চেহারাটা ঠিক করে তাকালাম, দেখলাম যে মহিলার জায়গা নাই। এবং সাথে সাথে আমি ঘুরে তাকাই ওই জঙ্গলের দিকে। একটা লোক, আরেকটা লোক, দুজন লোক ওই জঙ্গলের দিকে এগিয়ে আসছে। আবার আমার সামনে বাজনা শব্দ হয়, ওই যে ডুকডুকের শব্দ।
আমি দেখলাম কি আবার ঠিক ওই জায়গাটা, যে জায়গাটা ওই গায়কি ব্যক্তিদের থাকার কথা জুবাই সাহেব বলেছিলেন। কিন্তু আমি একটু আগে কিন্তু দেখলাম যে একজন ব্যক্তি উঠে এই খালের মধ্যে মানে এই খালের দিকে এগোচ্ছে। কিন্তু এখন আবার আমি দেখছি যে সেই ব্যক্তি আমার চোখের সামনে, কিন্তু দুজন ব্যক্তি খুবই সংগোপনে, খুবই সাবধানে ওত পাতার মতো করে এই জঙ্গলের দিকে ঢুকলো পেছনের দিক দিয়ে। এলো তো সামনের দিক দিয়ে আমার, কিন্তু তারা আমার ডান দিকের হিসাবে ওরা কাত হয়ে ঢুকে যায় জঙ্গলের ভেতরে। এবং আমি দেখছি যে গায়কি ব্যক্তি সেখানে বসে সে ডুকডুকি বার হচ্ছে। সে আবারও উঠল এবং সে আশপাশে তাকালো, মনে হলো যে সে বৃষ্টি বাদলকে চেক করছে মানে দেখার জন্য। এরপর হনহনিয়ে এসে ওই জঙ্গলের দিকে গেল। বাতাস চলে এসেছে ততক্ষণে, আবারও সেই একই রকম বাতাস হচ্ছে, কিন্তু আমি টের পাচ্ছি না। এবারও একই রকম দেখলাম যে কেউ তাকে টেনে হিঁচড়ে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে। আমি কয়েক কদম এগিয়ে গেলাম, একদম ওকে দিয়ে দেখলাম ওই খালের ভেতরে কাউকে দেখা যায় না, কাউকেই না। কিন্তু তখনই আমার মনে হলো যে এইবার তাহলে আমাকে এক্স্যাক্টলি ওই জায়গায় যেতে হবে যে জায়গাটা মার্ডার সাইট, কারণ তার মার্ডার এখানে হয়নি, যেখানে হয়ে গেছে সেইখানে তার লাশ ছিল। তো আমি খুব দ্রুত হাঁটতে শুরু করি। যখন আমি তার সাথে দ্রুত হাঁটতে শুরু করি, আমি স্পষ্ট টের পাচ্ছিলাম যে কেউ আমাকে ফলো করছে পেছনের দিক থেকে। আমাকে কেউই ফলো করুক না কেন, কিন্তু আমি তো নিজের চোখে দেখতে পাচ্ছি না, সে আমার পেছনে থাকতে পারে। তবুও আমি এগিয়ে যাচ্ছিলাম সেই দিকটাতে, যেখানে ওই ব্যক্তির মানে সেই যাকে খুন করা হয়েছিল তার লাশ, ওই যে গলা কাটা অবস্থায় ঘাড়ের চামড়ার সাথে একটু লেগে গেছিল, ওই জায়গাতে আমি যাই। আমার চোখ জ্বালা পোড়া করছিল। আমরা অনেকক্ষণ যদি পানির মধ্যে ভিজে, বৃষ্টিতে ভিজে বা শাওয়ারের নিচে ভিজে আমাদের চোখ যেরকম লাল হয়ে ওঠে, আমরা একটু ঝাপসা দেখি, জ্বালা পোড়ার কারণে আমি এইরকমই ঝাপসা দেখছিলাম। তবুও নিজেকে মানিয়ে রেখেছিলাম, নিজেকে সত্য করে রেখেছিলাম। আমি কিন্তু এখনো ভুলিনি যে আমার পেছনে বা আশপাশে কেউ আছে। রাতের অন্ধকার, গ্রামের ভেতরে রাতের অন্ধকার, হ্যাঁ আলো দুই একটা বাড়িতে আলো জ্বলে, কিন্তু তারপরও বিদ্যুৎ কিন্তু চলে যায়, এবং বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে পুরো গ্রাম খুটখুটে অন্ধকার হয়ে যায়। মাঝে মাঝে দূর থেকে হয়তো কারোর কাশির শব্দ শুনতে পারেন, বা কারোর ঘর থেকে কোনো বাচ্চা কান্নার শব্দ আপনি শুনতে পারেন যখন নিস্তব্ধতা ছেড়ে যায়। আর আমি তো তখন ওই জায়গাতে দাঁড়ানো, স্পেসিফিকলি ঠিক ওই জায়গাতে আমার কাছ থেকে ঠিক 4 থেকে 5 হাত দূরে জুবাই সাহেবের ভাষ্য অনুযায়ী ওই গায়কি ব্যক্তির লাশ পাওয়া গিয়েছিল ঠিক ওই জায়গাতে। কিছু দেখছি না, শুধুমাত্র চোখে ঝাপসার মতো মনে হচ্ছে যেন কুয়াশা ছেয়ে যাচ্ছে চারপাশ, ঘুটঘুটে অন্ধকার। চোখে দেখতে পাচ্ছি কিভাবে, যে আলোটা আমি ব্যবহার করছি সেই আলোটাও হাত দিয়ে চেপে ধরে রেখে আঙ্গুলগুলো ফাঁক দিয়ে অল্প একটু আলো বের করার রাস্তা করি, শুধুমাত্র নিজের পায়ের জায়গার আশপাশটা দেখার জন্য। আবার আলো দিয়ে চেপে আলোটা বন্ধ করে ফেলি। এইভাবেই কিন্তু দাঁড়িয়ে আছি আমি ওই জায়গাতে। আমার আশপাশে কারোর বিচরণ আমি অনুভব করছি, সে যে মানুষ না এটা তো স্পষ্ট। আমি মনে মনে তাকে উদ্দেশ্য করে বললাম, যদি কোনো কিছু বলার থাকে, আমার সাথে কোনো দুশ্মনী নেই, আমার সাথে কোনো সম্পর্ক নেই, কারণ আমি এইখানে শুধুমাত্র জানতে এসেছি যে কয়েকটা গৃহস্থ পরিবারের সাথে ঘটনা কি ঘটছে। অবশ্য আমি কিন্তু তবে এটাও জানি না যে তাদের সাথে কোনো ঘটনা আদতে ঘটছে কিনা। আমাকে আমার একজন পরিচিত ব্যক্তি এখানে নিয়ে এসছেন, সেই জন্য আমি এখানে কমিউনিকেট করার চেষ্টা করলাম, কিন্তু আমাকে বেশিক্ষণ কমিউনিকেট করতে হয় নাই। আমি চারপাশে মানুষের শব্দ শুনতে পেলাম, এবং সেই শব্দটা এরকম ছিল যে একজন আরেকজনের সাথে ফিস ফিস করে কথা বলছে, একজন আরেকজনের সাথে ফিস ফিস করে কি যেন করবে, কি যেন করতে হবে
এইভাবে কথাবার্তা বলছে। আমি কয়েকটা পা পিছনে সরে আসি, কারণ আমি দেখতে পাচ্ছিলাম যে আমি চোখের যেই জ্বালা পোড়ার কারণে যেরকম একটা মানে মানে কুয়াশাচ্ছন্ন একটা ভাব আমার চোখের মধ্যে, চারপাশ মনে হচ্ছে কুয়াশাচ্ছন্ন, এই ভাবটা কেটে যাচ্ছে, আমার জ্বালা পোড়া কমে যাচ্ছে, এখন ক্লিয়ার হচ্ছে আমার ভিশন। আমি বুঝতে পারছিলাম যে আমি দেখবো এখন কিছু, বা আমাকে দেখানো হবে কিছু, কারণ এই জন্যই কেউ আমার চারপাশে বিচরণ করছে। কারণ আমরা কিন্তু চাইলে অনেক কিছু দেখতে পারি না, আমাদের কিন্তু সেই ক্ষমতা নেই যে আমরা চাইলে অতীত দেখব। এইখানে যদি কেউ থাকে তাহলে সে মায়াটা তৈরি করে আপনাকে দেখাতে পারবে যে হয়েছিল কি, এবং ওটাই হতে যাচ্ছে এখন। আমি পিছিয়ে আসার পর চুপি সারে আরো কয়েকজন লোককে দেখলাম ওই রাস্তার পাশ ঘেঁষা জঙ্গল থেকে বের হয়ে আসতে। কারোর হাতে অন্ধকারে বোঝা যায় যে লাঠি ছিল, কারোর হাতে অন্ধকারে বোঝা যায় দা ছিল, কারোর হাতে অন্ধকারে বোঝা যায় গামছা ছিল। একজন দুজন করে বেরিয়ে আসতে থাকে। তখন কারোর চেহারা দেখা যাচ্ছে না, সবাই অন্ধকার, শুধুমাত্র মানুষের শরীরটা বোঝা যাবে এরকম। আমি চুপচাপ দেখছি তারা জড়ো হচ্ছে, কিন্তু কেন? বলেছিলাম না যে আমি দুজনকে দেখেছিলাম আর এইভাবে জঙ্গলের ভিতরে ঢুকে যেতে। আমি দেখলাম জঙ্গল থেকে দুজন লোককে মোটামুটি আপনি যদি তাদেরকে হাত দিয়ে ধরে চর থাপ্পড় মারতে মারতে নিয়ে আসেন, এইভাবে চর থাপ্পড় মারতে মারতে তাকে এই দুজন লোককে নিয়ে আসছিল। কারা নিয়ে আসছে দেখা যাচ্ছে না, শুধুমাত্র চেহারাটা বোঝা যাচ্ছে না, পুরো শরীরটা বোঝা যায়। অন্ধকারে শরীর, একটা মানুষের শরীর দাঁড়িয়ে থাকলে যেরকম লাগে এরকম, কিন্তু তারপর অবিশ্বাস্যভাবে চারপাশ নিস্তব্ধ। তারা একজন আরেকজন এত নিচু স্বরে কথা বলছে যে তারা চাচ্ছে না যে এমনকি তাদের কাছ থেকে 2-3 হাত দূরে থাকা লোকও যাতে ওদের কথা শুনতে না পারে, এতটাই আস্তে আস্তে তারা একজন আরেকজনের সাথে কথা বলছে, কানের কাছে এসে ফিসফিস করে। আপনি যখন এইভাবে কথা বলবেন তখন আপনার উদ্দেশ্য একটাই, আপনি গোপনে এমন কিছু করতে চান যা কেউ জানতে না পারে। জঙ্গল থেকে যে দুজনকে বের করে নিয়ে আনা হলো থাপ্পড় মারতে মারতে, কিল ঘুষা মারতে মারতে, তাদের পেছন থেকেই আরো দুজন ব্যক্তি একটা লোককে টেনে নিয়ে আসছে। ওই দুজন ব্যক্তি ওই লোকের দুই হাত ধরে আধ মরার মতো অবস্থা ওই লোকের, তাকে টেনে নিয়ে আসছে। বোঝা যাচ্ছে না অন্ধকারে, তার চেহারা বোঝা যায় না, কারোর চেহারা বোঝা যায় না অন্ধকারে কে, কিন্তু কেউ না কেউ তো অবশ্যই। তাকে যখন টেনে নিয়ে আসে আমি দেখলাম যে ধীরে ধীরে সমাগমটা বড় হচ্ছে। 5 জন থেকে 6 জন, 6 জন থেকে 10 জন, 10 জন থেকে 12 জন, 15 জন, সবাই কেমন যেন একটু চুপচাপ। এরপরে আমি বুঝলাম এমন একজন এসেছেন এখন যিনি হয়তো সবার হেড। তাদের কানে কানে কোনো রকমের ফিসফিসানি, একজন আরেকজনের সাথে কথা বলছে, একজন আরেকজনের সাথে বোঝাপড়ার মতো কথা বলছে। কেউ একটু উত্তেজিত হয়ে উঠছে, কেউ কিছু করতে হবে বোঝাচ্ছে, কেউ হাতের ইশারা দিয়ে দেখাচ্ছে যে করতে হবে। এরপর ওই আধমরা ব্যক্তিকে যখন মাটিতে ফেলে দিল সবার সামনে, নেতা গোছের একজন, যার চেহারা দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে যে সেই জায়গার মানুষ, সে তাকে কি যেন বললো, ভৎসনা করলো এবং তাকে মারলো কিছুক্ষণ। সে তার হাতে থাকা লাঠিটা দিয়ে মারলো, এবং সেই ব্যক্তি যে মার খাচ্ছে সে কথা বলতে পারছে না, সে যন্ত্রণায় কথা বলতে পারছে না। কেন? কিন্তু সেই ব্যক্তি তাকে মারলো এমন যে তার উপরে তার প্রচন্ড ক্ষোভ, এই ক্ষোভের কোনো ব্যাখ্যা নেই।
কিন্তু সেই মারটা কিন্তু আবার আদমরা করে ফেলার মতো মার না, একটু শাসনের মতো। তারপর সে ব্যক্তি চলে যায় সেখান থেকে এবং আচমকা একজন ব্যক্তি এসে একটা কোদাল দিয়ে ওই ব্যক্তির গলা বরাবর কোপ মারে এবং ফঁচ করে একটা শব্দ হয়। ফঁচ করে শব্দ হওয়ার সাথে সাথে শ্রিক করে আরো একটা শব্দ হলো। আমি আমার কানে শুনছি। ওই লোকগুলো যারা আশপাশে দাঁড়ানো তারা এক পা দু পা করে একটু সরে গেল, যেন তাদের পায়ে ঝাড়া দিয়ে মানে রক্ত যাতে না লাগে, এই জন্য তারা ঝাড়া দিল মনে হলো। ওই অন্ধকারেও আমি দেখতে পাচ্ছিলাম যে ওই ব্যক্তির গলা দিয়ে বকবকিয়ে রক্ত বেরোচ্ছে এবং সেই রক্ত চারপাশে মিলিয়ে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে তখন, বৃষ্টি। আমি বৃষ্টি দেখছি, যে বৃষ্টি আমার গায়ে পড়ছে না সেই বৃষ্টি আমি দেখছি। ওইদিকে একজন একজন করে তারা ওই জায়গা থেকে সরে গেল। পুরো এলাকাটা ফাঁকা হয়ে গেল, পরে রইল শুধুমাত্র ওই লাশটা, ওই গলা কাটা লাশটা এবং ওই রক্ত লাশের পাশ দিয়ে রাস্তার উপর থেকে ঠিক সোজা বরাবর চলে যাচ্ছে, পানির সাথে মিশে ছড়িয়ে যাচ্ছে চারপাশে। চারপাশে সেই রক্ত ছড়িয়ে যাচ্ছে, বৃষ্টির ফোঁটা পড়ছে এবং বৃষ্টির ফোঁটা পড়লে কিরকম হয় সেটা তো আমরা জানি। কিন্তু অদ্ভুতভাবে এই ছড়িয়ে পড়া রক্তগুলো, এই যে চারপাশে ছড়িয়ে পড়লো না কিছু সময়ের জন্য, আমি নিজের চোখে দেখছি যে অদ্ভুতভাবে এই রক্তগুলোর মধ্যে কি যেন নড়াচড়া করছে। মনে হবে যে লার্ভা, মানে মশার লার্ভা অথবা মশা, মনে হবে পানির উপরে অনেক রকমের মাইক্রোবায়োনিজম থাকে, এগুলো নড়াচড়া করলে বোঝা যায়। আমার মনে হলো যে সেই ব্যক্তির রক্তগুলোই মনে হলো এই বৃষ্টির পানির মধ্যেও মিশে তো গিয়েছে ঠিকই, কিন্তু তারপরও মনে হলো যে এক এক ফোঁটা রক্ত থেকে মনে হচ্ছে এক একটা পোকা বেরোচ্ছে। এই পোকাগুলো নড়াচড়া করছে। আমি দূর থেকে এই পোকাগুলোকে কীভাবে যেন দেখছিলাম। আপনারা এই পোকাকে তখনই দেখবেন যদি আপনি আবর্জনার কাছে যদি থাকেন এবং প্রচণ্ড বৃষ্টি যদি হয়, তাহলে দেখবেন যে যে ব্যাকটেরিয়াগুলো, যেই আবর্জনাগুলো খেয়ে যে ব্যাকটেরিয়াগুলো একটা পোকার আকার ধারণ করে, ওই পোকা দেখবেন যে বৃষ্টি হলে পানির কারণে তারা ওই জায়গা থেকে সরে যাওয়ার চেষ্টা করে। এরকম অসংখ্য ছোট ছোট সাদা সাদা পোকা, একটু হলদেরটা ভাবের হয়। আমার মনে হলো যে এক এক ফোঁটা রক্ত যেন ওই পোকায় রূপান্তরিত হয়ে গেছে। কিন্তু এইখানে শেষ না, আমি আবারও দেখলাম ঠিক লাশটা যেতে গিয়ে ওই যে পাটা পুকুরের ঢালুর দিকে কেন যেন মনে হলো যে ওই পুকুর থেকে কে যেন উঠে আসছে। অদ্ভুত কেউ ওই পুকুর থেকে উঠে আসছে তখন মনে হচ্ছে, এবং আমি দেখলাম অন্ধকারের মধ্যে একদম লিকলিকে কোনো কিছু মোটা, ও নড়াচড়া দেখলেই বোঝা যায় যে এটা একটা অজগর, কিন্তু একটা অজগর কখনো এত বড় হবে না। এটা অজগর না, এটা সেই শক্তি, যে শক্তি ওই আমলে ওই সময়ে ঘটা প্রত্যেকটা ঘটনার পেছনে দায়ী ছিল। এটুকু বোঝার জন্য শুধু একটা জিনিস দেখলেই হয়, তা হচ্ছে তার গায়ের রং।
সেই এন্টিটির রং সে সাপের আকার ধারণ করেছে এবং তার শরীর কালো। ওই লাশটাকে সে সার্কেল করলো। এত বড় অজগর কিন্তু বাংলাদেশে নেই। ওই লাশটাকে সে গোল করে সার্কেল করলো। ঠাস করে আমার পেছন দিক থেকে আমি সাহেব ডাক দিল। তো ওনার ডাকটা ছিল এরকম যে, আর দেখো না, চোখ বন্ধ করো, ও অনেক হয়ে গেছে। তো ওই আচমকা ডাকে আমি লাফিয়ে উঠেছিলাম। আমার মুখ দিয়ে চিৎকার বের হয়ে গিয়েছিল, কারণ স্বাভাবিক আপনি আচমকা ডাক শুনলে আপনি যদি নিশ্চুপ থাকেন এবং কেউ যদি আপনার কানের পেছনে এসে শব্দ করে, তাহলে আপনি চিৎকার দিয়ে উঠবেন। আমিও তাই করলাম এবং আমার হাত পা কাঁপতে শুরু করে। তো আমি সে বুঝতে পারলেন যে উনি আচমকা কথা বলাতে আমি ভয় পেয়ে গিয়েছি। কিন্তু চারপাশে তখন যা দেখলাম না, সব গায়েব, কিছু নেই। উনি যতক্ষণ আমাকে ঠিক করার চেষ্টা করছেন, একটু ফু দিয়ে, একটু পানির ছিটা দিয়ে, ততক্ষণে আমি দেখলাম যে দূরে ওই পুকুর পাড় ঘেঁষে একটা গাছ। ওই কেন বলছি যে এই গাছের আগাটা যে জায়গাটাতে, আগার দিকে যদি আপনি দেখেন তো পেছনে আকাশটা পুরো স্পষ্ট দেখা যায়। এখন আপনি যদি সেই গাছের আগাতে বসে থাকেন, তাহলে এই রাতের অন্ধকারেও আমি দেখবো যে গাছের আগাতে কেউ বসে আছে, কারণ সে ছায়াটা অনুভব করা যায়, দেখা যায়। চেহারা হয়তো দেখা যাবে না। আমির সাহেব যখন আমাকে ফু দিচ্ছেন, আমির সাহেব যখন আমাকে পানি ছিটে দিচ্ছেন, তখন আমি দেখতে পাই ওই গাছের আগাতে একটা সাপ, এবং ছোটখাটো সাপ না, আমার চেতে আকারে বড়। সাপের আগাতে সাপটা পেঁচিয়ে আছে এবং মাথাটা নিচের দিকে, মনে হচ্ছে সে আমাকে দেখছে। তা আমি আমির সাহেবকে ইশারা দিলাম, দেখেন, ওই যে দেখেন, ওই যে গাছে দেখেন সাপ, দেখেন অজগর বসে আছে। তা আমির সাহেব আমাকে বললেন, আমরা সবই জানি। তা আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে আপনি আমাকে বলেননি কোনো কিছু কেন? তাহলে আপনি কি জানেন, মানে কোন জিনিসটা আমাকে এখনো জানানো বাকি? আমির সাহেব আমাকে বললেন, এখান থেকে এখন চলে যাও, আমাদের এইখানে আসলে করারই কিছু নেই। এখানে কোনো শয়তান বা কোনো কিছু এমন না ব্যাপারটা। আবার এমনও, এইখানে যা হচ্ছে এটা কুদরতি সমাধান ছাড়া অন্য কোনো সমাধান নেই। এখন এইখানে এন্টিটি কেন সেটা আমি জানি না। অবশ্যই যখন কোথাও দেখবে যে রাহাজানি হচ্ছে, রোগ ছড়াচ্ছে, অশান্তি হচ্ছে, সেইখানে তাদের আগমন ঘটবেই। তুমি মসজিদের সামনে যে মহিলাকে দেখেছো, তোমার কি মনে হয় সে খুব ভালো কেউ? তারা জানে যে এখানে রোগ ছড়াবে, এই জন্য তারা এখানে এসেছে, যাতে তারা বাহক হয়ে একজনের ঘরের রোগ আরেকজনের ঘরে যাতে ছড়াতে পারে। কারণ রোগ বাতাসে ছড়াবে না, কারণ বাতাসে আমরা চলাফেরা করি। বাতাসে তুমি থুতু মারলেও তো থুতু একটা নির্দিষ্ট জায়গা পরে যে থেমে যাবে, ঝরে পড়ে যাবে। বাতাসে ধূলিকণা উড়ে আরেক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। বাতাসে ভাইরাস উড়ে যাবে, কিন্তু ভাইরাসটা উড়ে যাবে কোথায়? সোজা তোমার ঘরে এসে পড়বে না, সেটা কোনো বাহক ছাড়া আসবে না। এবং এই বাহকের কাজ করে ওরা, এই জন্য এইখানে এখন বাহকের অভাব নেই। হ্যাঁ, আমরা চাইলে এই বাহকগুলোকে, যারা এইখানে সমস্যা করার চেষ্টা করছে, এদেরকে আমরা সাহায্য করতে পারি, কিন্তু তারপরেও এইখানে যদি কোনো কিছু ঠিক হয়, সেটা কুদরতিভাবেই ঠিক হবে। আমাদের কিছু করার নেই। আমরা শুধু পারি যারা এইখানে এই কুদরতি ব্যাপারের সুবিধাটা নিতে এসছে, তাদেরকে আমরা এখান থেকে সরিয়ে দিতে পারি। আমির সাহেব চলে যাওয়ার পর আমি আমার ফোনটা চেক করলাম। তো আমি আমার ফোনটা চেক করার পরে দেখলাম যে বেশ কয়েকটা মিসড কল আর জুবাই সাহেবের ফোন। তো আমি ওনাকে ফোন ব্যাক করার পরে উনি আমাকে জিজ্ঞেস করছেন যে আমি কোথায়, এতক্ষণ ধরে ফোন ধুই না কেন? তাই আমি বললাম, আমি কোথায় আমি নিজেও যাই না, আমি রাস্তা হারিয়ে ফেলেছি।
তো বললেন যে তুমি কোথায়, আমাদের বোঝাও, আমাদের দরকার তোমাকে। কারণ আমি যখন ওনার সাথে ফোনে কথা বলছি, পেছনে ওনার ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ, চিৎকার চেঁচামেচি এবং আর্তনাদ। তো আমি ওনাকে বললাম যে আমি আসলে কীভাবে বোঝাবো, আমি এরকম একটা জায়গার মধ্যে, চারপাশে আমার লাস্ট মনে আছে যে আমি ওই জায়গাতে ছিলাম, যে জায়গায় মার্ডার সাইট। তো এখন আমি কোথায় এসে পড়ছি এটা আমার খেয়াল নাই। তো মার্ডার সাইডে এসে আমাকে ডাক দেন, তাহলে আমি ওই শব্দ শুনে বের হয়ে আসতে পারবো। তো ওইটাই হলো। আমি নিজেও রাস্তা খোঁজার চেষ্টা করলাম, কিন্তু আমি যখন দেখলাম যে আমি এটা জঙ্গলের মতো জায়গায়, তো আশেপাশে ঘোরাফেরাটা দরকার মনে করিনি। তো আমি আবার ওনাকে স্বাভাবিকভাবে আবারও ফোন দিই, বারবার ফোন দিই, রাস্তা তো দরকার, বের হওয়ার রাস্তা দরকার। তো ঠিকই যখন উনি এসে ডাক দিল, তো ওনার শব্দ শুনে এবং লাইটের ঝলকানি দেখে আমি ওই বরাবর হেঁটে হেঁটে বের হই। এবং আমি আসলে বুদ্ধিমানের কাজ করেছিলাম, কারণ ওই লাইটের ঝলকানি দেখে এবং ওনার কথা শুনে শুনে এগিয়ে যেতেও 2 মিনিট লেগেছে আমার। মানে 2 মিনিট হাঁটা মানে কিন্তু কম জায়গা না। আমি যদি 2 মিনিট উল্টো দিকে হাঁটতাম না দেখে, তাহলে তো আরও ভিতরে ঢুকে যেতে পারতাম কোথাও। তো যখনই ওনার সামনাসামনি আমার দেখা হয়ে গেল, উনি আগে জিজ্ঞেস করলো, ভাই কী জানলা তুমি? আমি বললাম যে না, আমারই কিচ্ছু না। তো উনি আমাকে বললেন যে চলো, ঘটনা ঘটে গেছে। আমি বললাম কি? তো ওনার এক ফুফা, ওই যে আমি বললাম যে আমি একজনের পেছনে দেখেছিলাম একটা এন্টিটির মতো কাউকে, মানে পানিতে ডুবে মারা গেছে, কিন্তু পানিতে বেশিক্ষণ ছিল না, এরকম একটা ভাব ওই এন্টিটির শরীরে। তো উনি রাতের বেলা ঘুমিয়েছিল এবং উনি আচমকায় ঘুম থেকে ওঠার পর থেকে চিৎকার চেঁচামেচি করছে, ওনার শরীরে পোকা ওনাকে কামড়াচ্ছে। তো আমি যাই ওনার সাথে। ওনারা আবার কৌশলে করেছে কি, মানে ঘর ফাঁকা করে ফেলেছে, ওই বাইরে থেকে লোকজন এসে দোয়া দরুদ পড়ছে। আবার ওনার তো ওই জায়গায় পরিচিত না, ওনার বাবা ছিলেন আলেম, মানে আমি এত পরিচয় দিচ্ছি না। তো ওনাদেরও তো সেরকম একটা হ্যাডম থাকে এলাকার মধ্যে। তো আচমকা তো সেইখানে আমাকে বলতে পারবে না, বা আমাকে বলতে পারবে না যে দেখো এরকম এরকম, বা এই লোক এরকম এরকম, এই সমস্ত ব্যাপার হ্যান্ডেল করতে পারে স্বাভাবিকভাবে। কিন্তু জুবাই সাহেব বলেছিল যে এখানে তুমি কি করবে না করবে কেউই জানবে না। তো জুবাই সাহেব আমাকে বললো যে দূর থেকে কিছু করা কি সম্ভব কিনা। আমি বললাম যে না। আমি যখন ওনাকে না বলি, ঠিক ওই সময় আমি দেখি কি, ওই ভদ্রলোক তো চিৎকার চেঁচামেচি করছে না বিছানার উপরে, ওনার আশপাশে বসে লোকজন কোরআন শরীফ পড়ছিল। কিন্তু অদ্ভুতভাবে আমি দেখলাম যে ওনার শরীরটাকে ওই এন্টিটির মতো দেখতে জিনিসটাই টাচ করছে জায়গায় জায়গায়, এবং যখন যখন যেদিকে যেদিকে টাচ করছে ঠিক ওই দিকগুলোতেই উনি চিৎকার করে উঠছে যে এই যে পোকা, এই যে পোকা, এই যে পোকা। তো আমি জুবাই সাহেবকে বললাম যে দেখেন, উনি পোকা দেখছে না, ওনাকে স্পর্শ করছে। তো জুবাই সাহেব আমাকে আবার রিকোয়েস্ট করলেন যে দূর থেকে কিছু করা যায় না। আমি বললাম না, কীভাবে? তো জুবাই সাহেব কিন্তু এটুকু বুঝতে পেরেছেন যে রাত তো এখন গভীর রাত, আর বেশিক্ষণ তো লোকজন থাকতে পারবে না। তো একটা সুযোগে তিনি আমাকে নেবেন কাছাকাছি। তাই আমি বললাম যে 1 মিনিট 2 মিনিট আমি কী করবো, আমাকে ওইখানে যাইতে দেন, ওনার কাছে আমাকে একটু সময় দেন। কারণ এই ঘটনার হিসাবটা অন্যরকম। এখানে জিন ভূতটা আছে, ঠিক আছে, জিন ভূত আছে, কিন্তু দেখেন আমি যখন আমি সবার সাথে কথা বললাম, উনি কিন্তু আমাকে বলেছে যে এটা কুদরতিভাবে এটা ফয়সালা হবে, এটা জিন ভূতের হাতে নেই। তো জুবাই সাহেব আমাদেরকে তাকিয়ে আছেন থামাই একদম। কারণ জুবাই সাহেব আমার ব্যাপারে খুব ভালোভাবে জানে। তো আমি যেহেতু বলেছি যে আমি সাহেব বলেছে যে এইখানে কুদরতি সমাধান ছাড়া অন্য সমাধান নাই, তার মানে কোনো সমাধানই নেই। এবং কুদরত যে সমাধান করে দিবে এমন তো কোনো কথা না, এটা তো কুদরতের ইচ্ছা, কুদরত মানে আল্লাহর ইচ্ছা। তবুও একটা সময় সুযোগ করে আমাকে গভীর রাত, কিন্তু তখন 2টার পরে ওই ব্যক্তির কাছে আমাকে নিয়ে যাওয়া হয়, ওই জুবাই সাহেবের ফুফার কাছে। এবং আমি যখন ওনার পাশে যেয়ে বসি, আমি তখনও দেখতে পাচ্ছিলাম যে সেই লোকটা তাকে তখনও জায়গা জায়গা টাচ করছে।
তার সাথে আমার কোনো রকম চোখাচোখি হচ্ছে না, কোনো কিচ্ছু না। অ্যাজ ইফ সেই এন্টিটি খেয়ালই করছে না যে আমি এই জায়গায় আছি, মানে তার কাছে আমি অদৃশ্য কোনো কিছু। তো আমি ওনার ফুফার হাত ধরে ফুফাকে বললাম যে ফুফা আপনি আয়াতুল কুরসি পড়েন, আমি একটু শুনি। তো উনি আয়াতুল কুরসি পুরোপুরি কমপ্লিট করতে পারেন নাই, কারণ ওনার এই জায়গায় পোকা ওনাকে কামড় দিয়ে ওঠে, ওই জায়গায় পোকা কামড় দিয়ে ওঠে। তা যেহেতু উনি কমপ্লিট করতে পারছে না দেখে আমি আর জুবাই সাহেব মিলে ওনার সাথে পড়তে লাগলাম একসাথে। দেখুন এখানে ব্যাপারটা কিন্তু কুদরতি। আমি দেখছি হয়তো কোনো মানুষ, কিন্তু এখানে আমাকে হয়তো দেখানো হচ্ছে মানে এন্টিটি, কিন্তু এখানে কোনো এন্টিটি নেই। কারণ আয়াতুল কুরসি পড়ার পরে এন্টিটি কোনো পরিবর্তন আসবে না কেন, প্রশ্নই আসে না। তার মানে আমি যা দেখছি আমাকে দেখানো হচ্ছে। ওনার শরীরে পোকা হাঁটাচলা করছে, কিন্তু কিসের পোকা সেটা তো আমিও জানি না। কিছু জিনিস অদৃশ্যের খেলা, কিছু জিনিস অদৃশ্যের নিয়মের মধ্যে থাকে। তা আমি তো বুঝতে পারলাম যে আমাকে দেখানো হচ্ছে, তার মানে কি নিয়েও জড়িত। তাহলে আমি যতগুলো লোক দেখলাম, উনিও কি সেখানে ছিল ওই লোকের খুনের সময়? কারণ আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি যে এই গ্রামবাসীরা মিলে, বেশ কয়েকজন মিলেই তাকে মেরেছে, এবং তাকে মারার পূর্বে তার সাথে কিছু না কিছু তো হয়েছে। যেটাই হোক না কেন এই গ্রামবাসীর উপরে কুদরতের ফয়সালা এসছে, এবং যখন কুদরতের ফয়সালা আসছে, আশপাশে থাকা শকুনেরা মনে করলো যে যাই এক কাজ করি, আর একটু ছড়াই। এই জন্য এই শকুনদের এখানে অবস্থান। মানে আমি যে মহিলাকে দেখলাম বা অন্য কাউকে দেখলাম, এরা সবাই শকুন, এরা এই উচ্ছিষ্ট খেতে আসছে এক হিসেবে। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম এইভাবেই, ওই দিন রাতে আপনার বাবা কি হুকুম দিয়েছিল যে ওই লোককে মেরে দিতে? তো উনি আমাদের তাকিয়ে আছেন। তো উনি যখন আমার দিকে তাকিয়ে আছেন না, আমি খেয়াল করলাম ওই যে হাতটা ওনার শরীরের উপর নড়াচড়া করাচ্ছে যে এন্টিটি, মানে মানুষের মতো দেখতে, যে পানির মধ্যে বললাম না যে পানিতে ডুবে মারা গেছে, কিন্তু বোঝা যাচ্ছে না সে অনেকক্ষণ পানির মধ্যে ছিল। সে যে হাত নাড়াচাড়া করছিল, এই নাড়াচাড়াটা থেমে গেল, সেই সময় প্রশ্নটা করলাম আমি। এবং কেন জানি আমার অন্তরের ভেতর থেকে প্রশ্নগুলো বের হচ্ছিল, এবং আমি কেন জানি প্রশ্ন করার সময় প্রশ্নের উত্তর নিজে নিজেই জেনে যাচ্ছিলাম, কেউ আমাকে বলেনি নিজের কানে। মানে কুদরতের মেসেজ। যখন আমি তাকে প্রশ্ন করি যে ওই দিন আপনার বাবাকে অর্ডার দিয়েছিল, তো উনি আমাদের দিকে যেহেতু তাকিয়ে আছেন, উত্তর হচ্ছে হ্যাঁ, ওই দিন ওনার বাবাই অর্ডার দিয়েছিল ওই ব্যক্তিকে মারার জন্য। কিন্তু আসল কারণ কি? কেন গান গাইয়ে? এই জন্য ওই বাড়ির লোক, এই জন্য মানে ওই বাড়ি থেকে খেদিয়ে দেওয়া লোক। হ্যাঁ, ব্যাপারটা এরকমই। ওই লোকটাকে কিন্তু 10-12 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে মানে ভাগিয়ে দেওয়া হয়েছিল মেয়েলি স্বভাবের কারণে। এইটা কি রিজন তাকে খুন করার? আমি যে ওনাকে জিজ্ঞেস করে গেলাম, উনি প্রশ্নের উত্তর দিচ্ছে না। কিন্তু ওই সময় আমি দেখলাম, ওই যে বললাম না যে ওই এন্টিটি তাকে টাচ করা বন্ধ করে দিই। ঠিক স্টিল সরি, আমি এন্টিটি বোঝাচ্ছি, কিন্তু আপনারা বুঝে নেবেন যে ওইখানে যে অ্যাক্টিভিটিটা হচ্ছে, আমার কথার সময় অ্যাক্টিভিটি থেমে আছে। আমার চোখে দেখানো হচ্ছে এন্টিটি, কিন্তু এটা কিন্তু কোনো এন্টিটি না। আমি আবারও বলি, এটা কুদরতের ফয়সালা। কুদরতের ফয়সালা এক একজন এক একভাবে দেখবে। আমি দেখবো এন্টিটিতে, হয়তো আপনি হয়তো দেখবেন অন্য কিছু, কারণ আমাদের তো সে চোখ নেই। আমি ওনাকে এই প্রশ্নটাও করলাম যে ওনাকে কি তাহলে ওই লোক খুন করেছে যে কোদাল নিয়ে গিয়েছিল? কারণ আমি যতটুকু জানতে পারি বা আমি যতটুকু বুঝতে পারি, এই মুহূর্তে আমি আপনাকে যে প্রশ্নটা করব, সেই প্রশ্নের উত্তর অলরেডি আমি জানি। আমার অন্তরে আল্লাহ আমাকে শোনাচ্ছেন। আমার কেন জানি মনে হয় উনি আপনাদের ভাই। উনি আরো অবাক হলো, কিন্তু আমি যখন যে বললাম, আমি যে অটোমেটিক প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর আমি নিজে নিজেই জেনে যাচ্ছি অদ্ভুতভাবে। আমি ওনাকে বললাম যে
আপনার ভাইকে যে খুন করে ফেললো আপনার বাবা, মানে কেন অর্ডারটা ছিল কেন ওনাকে খুন করার? তাহলে ওনাকে খুন করার আগে ওনার সাথে এগুলো করলো কে? উনি তো মেয়ে মানুষ না, তাই না? তাহলে জুলুমের উপরে জুলুম করলো কে? আপনার বাবা। তাহলে এই কারণে কি আপনারা আপনাদের বাবাকে দেখতে পারেন না? বা আপনার এক ভাই আপনার বাবার প্রতি খুব টান, কিন্তু আপনার টান নেই, এই জন্য আপনার গায়ে পোকা নড়াচড়া করছে? উনি তখনও সাইলেন্ট, উনি কথা বলছেন আমার সাথে, উনি হয়তো প্রসেস করছে ঘটনা কি, এই এত কিছু জানে কীভাবে। আমি আবার ওনাকে এই প্রশ্ন করলাম যে ওই দিন ওনাকে আপনার বাবা অর্ডার দেওয়ার পরে কয়জনে মিলে মেরেছে? তো এইবার উনি হাত দিয়ে ইশারা করে আমাকে উত্তর দিল। উনি হাত দিয়ে ইশারা করে এমনভাবে মানে দেখালো যে এটা গোটা রহনপুরের কাজ। তা আমি ওনাকে বললাম, ওনার ছেলে মেয়েলি স্বভাব থাকুক বা নাই থাকুক, যাই থাকুক, প্রথমে উনি ভাগিয়ে দিল, ফিরে আসলো, উনি চিনে ফেলেছেন। তখনও তো ছেলে বলেনি যে আমি আমার বাবার বাড়িতে আসছি। ছেলেও তো জানে, ছেলেও তো জানতো, তাই না? তাহলে তাকে খুন করালো কে? এবং খুনের আগে ওইটাই ঘটলো কেন? তার মানে কি আমি এটা ধরে নেব যে তার সাথে আগে কিছু হয়েছিল এবং সেটা ঢাকার জন্য আপনার বাবা মেরেছে? উনি তখনও সাইলেন্ট, এবং আমি ওই যে বললাম যে আমি প্রশ্ন করতে করতে উত্তর পেয়ে যাচ্ছি নিয়ে নিবি। আমার ঘিন চলে আসছিল তখন। তো আমি ওনাকে বললাম, তাহলে এই মুহূর্তে রহনপুরের যেই ঘরে সমস্যা হচ্ছে সেই ঘরে সেই কয়টা লোকই আছে যারা সেই সময় জীবিত ছিল, তাই না? এবং আমি আবারও বললাম যে এই প্রশ্ন করতে করতে আমি উত্তর পেয়ে গেলাম যে হ্যাঁ ওরা জীবিত। এবং এক্স্যাক্টলি আসলে ওই ঘরগুলোতেই সমস্যা হচ্ছে, যেই ঘরগুলোতে ওই সময়ের জীবিত লোকগুলো এখন আছে, এবং তারা মরবে, তারপরে এটা সমাধান শেষ। বললাম না যে আমি ওনাকে প্রশ্ন করতে করতে নিজেই উত্তর পেয়ে যাচ্ছি। তো আমি উঠি ওইখান থেকে, আমি উঠে ওনার দিকে তাকিয়ে বলি যে তাহলে আপনার সময় হয়ে গেছে, আপনারও সময় হয়ে গেছে, আর বাকি প্রত্যেকের সময় হয়ে গেছে যাওয়ার। এই জন্যই আপনাদের সবার রোগ দেখা দিয়েছে। আপনি চিৎকার করতে থাকবেন যে আপনার শরীরে পোকা নড়াচড়া করছে, আপনার ওই ভাই ওইখানে কী করে না করে আমি তো জানি না। অন্য যে সমস্ত ঘরে তারা যে বলে যে তাদের শরীরে পোকা, এই পোকাটা আপনাদেরই প্রাপ্য। আপনারা জুলুমের সাথে ছিলেন। তো আমি যখন চলে আসবো ওই সময় উনি ডাক দিয়ে বলল, একটু বিশ্রীভাবে ডাক দিল, তুই করে উনি আমাকে ডাক দিয়ে বলল, তুই কিভাবে এত কিছু জানলি? এটা তো বাইরে কেউ জানে না। তা আমি ওনার এই কথার কোনো উত্তর দিইনি, শুধু আমার ঠোঁটটা বাঁকা করে একটা হাসি দিলাম, যে হাসিটা যে কোনো লোকের গায়ে আগুন ধরানোর জন্য যথেষ্ট। তো আমি চলে এসছি, ওই ঘরটা পার হয়ে আসছি, আবার একটা চিৎকার দিল উনি চিৎকার দিয়ে বলে, এদিকে কথা বলে দিয়ে চলে গেছিস না, শোনা যায় আমার কথা, শুন এদিকে। এভাবে চিৎকার দিয়েছে আমাকে ডাকলো ওই রাত্রেবেলা। তা আমি আবার এটা একটু খারাপভাবে নিয়ে সাথে সাথেই একেবারে গোয়ারের মতো ওই ঘরের মধ্যে যে ঢুকে জিজ্ঞেস করেছি, কি বলেন, সমস্যা কি আপনার? ভুগতেছেন না? চলে তো যাবেন, আবার মরারা কি আবার এত বারবার কিভাবে আপনাদের? তো উনি আমাকে যেটা বললেন কথাটা ওনার, যে তুমি পারবা তোমার বাবার বিরুদ্ধে যে দাঁড়াতে? হ্যাঁ, বয়স কত আমাদের তখন? বয়স কত ছিল আমাদের যে আমরা বাবার সামনে যে বিরুদ্ধে যা দাঁড়ায় যা কোনো কথা বলবো? সে যখন আমাদের ভাইকে মেরে ফেলতে পারে, আমাদের ভাইকে সে পরিচয় দেয় না, তো
তারা আমাকে মেরে ফেলতে কতক্ষণ সময় লাগবে? আমার বাবা কেন মেরেছে? কারণ সে এই আপদ দূর করেছিল সে অনেক আগেই। তার মনে হয়েছে যে আপদ ফেরত আসছে, মানুষের সামনে সে মুখ দেখাতে পারবে না। কারণ যদি এরকম হয় যে হুজুরের ছেলে এরকম এরকম মেয়েদের মতো ঘোমটা টানে, গান গায়, এই বদনামে সে লুকাবে কোথায়? লুকানো তো জায়গা নাই। আর সে তো ডিরেক্টলি গণও করে নাই। শুধু কি একা রাগ তার ছিল? গ্রামের মানুষ, তোমার মনে হয় যেটা গ্রামের মানুষ মেনে নেবে যেটা ছেলের স্বভাব এরকম? এখনো তো মানবে না কেউ, বলবে যে এক্ষুনি ওদেরকে এই গ্রাম থেকে সরাও, এরকম ছেলে রাখা যাবে না গ্রামে, কারণ বাকি ছেলেদেরকে সে নষ্ট করে ফেলবে। তাহলে সেই সময় নষ্টের কথা তো কেউ বলবে না। আগে ধানের কাস্তা দিয়ে তো আগেই গলা কেটে ফেলবে, খাটবে না? আমার বাবা কারোর খুন করে নাই, কিন্তু আমার বাবা অর্ডার তো দিয়েছে না, দিয়েছে তো। তো খুন আমার বাবা করে নাই, খুন করেছে রহনপুর, আর আমিও রহনপুর। ওই রহনপুরই চলবে। হ্যাঁ, আমিই চলবো, এটা তো ঠিক, আমিই তো চলবো। এই উনি শেষ কথাটা বলল না যে আমিই চলবো। আমি দেখলাম যে ওই যে হাতটা তার উপরে ছিল, তার বুকের মানে তার হাতের ঠিক ওই বাহু থেকে একটু নিচে লেগেছিল। ওই হাতের অ্যাক্টিভিটি শুরু, ওই লোকটার অ্যাক্টিভিটি শুরু, নাড়াচাড়া শুরু, এবং তিনিও মুষ্টি করতে শুরু করলেন। কিন্তু আমার সামনে তিনি পোকা পোকা বলে চিৎকার করেননি। ঘর থেকে বেরোলাম, দূরে আমি সাহেব দাঁড়ানো। জুবাই সাহেব আমাকে জিজ্ঞেস করছে, ভাই ঘটনা কি হলো? তো আমি ওনাকে একবারে বুঝালাম যে ঘটনা এটাই, ওনাকে খুন করেছে, এবং খুন শুধু খুন না, ওনার তো মেয়েলি স্বভাব ছিল না? তো আপনাদের গ্রামেরই দুটা চরিত্রবান লোক ওর উপরে হামলা করে, এবং ওই ওই ঘটনাটা, ওই হামলার ঘটনাটাও যদি ফাঁস হয় তাহলে গ্রামের মানুষ মুখ দেখাবে কিভাবে, তাই না? বলবো যে এই সমস্ত গ্রামের মানুষ তাহলে এরকম বলাৎকার করে, তাই না? তো ওই দুইটা লোককে কিন্তু মারধর করেছিল আপনাদের লোকজন, কিন্তু দুইটা লোককে কিন্তু জানে মারে না। জানে মারছে কারে? যার সাথে জুলুম হয়েছে তাকেই। 70-80 বছর আগে আপনারা এই জায়গা যা হলো, এই যারা যাবে সবাই, এরা যাবে দেখেই এদেরকে আল্লাহ ধরছে। আবার এখানে জিন ভূতের কোনো খেলা নাই জুবাই সাহেব। জিন ভূত তো এইখানে অ্যাক্টিভিটি আসছে দেখে এখানে আসছে, ওরা তো শকুন কাক, ওদের সিস্টেম এরকম। কিন্তু ঘটনা এটাই। তো জুবাই সাহেব আমাকে বললেন যে এতদিন যা শুনতাম তা ওইটা কি সত্য না মিথ্যা? তা আমি ওনাকে বললাম, ওইটা সত্য আর মিথ্যা জানা লাভ কি? ও মিথ্যাই তো সারা জীবন শোনা দিয়ে আসলো, যাতে বাইরে কেউ প্রশ্নই না করতে পারে। নাহলে আপনি জানতেন যে আপনার দুইজন ফুফা, মানে আপনার দুই ফুফুকে দুই ভাই বিয়ে করেছে, দুই ফুফা, বাস্তবে তারা 3 ভাই। এত বড় আলেমের একটা ছেলে হয়েছে, যে ছেলের স্বভাব মেয়েলির মতো। হতে পারে যে সে তৃতীয় লিঙ্গেরও হতে পারত। রক্ষণশীল সমাজ কেয়ারই করে না কোনো কিছুর। জুবাই সাহেব আমাকে তারপরও জিজ্ঞেস করেছিলাম যে সমাধান কি, যেহেতু প্রশ্নের উত্তর পেয়ে গেছে। আমি ওনাকে এই কথাই বলেছিলাম যে আমি সাহেবও আমাকে এইটাই বলেছে, সমাধান কুদরতের হাতে। আমি জানি না বাকিদের কি হয়েছিল, কিন্তু জুবাই সাহেবের সাথে আমার পরিচয় এখনো আছে, এবং কথাবার্তা আমার এখনো হয়। এবং আমি এটাও জানতাম যে মাসখানেক পরে আর কি ওনার দুই ফুফাই মারা যায় কয়েকদিনের গ্যাপে।
এক ফুফা মারা যায়, ওই যে যিনি যার সাথে আমার কথা হয়েছিল, তিনি ওই পোকা তার শরীরে হাঁটতে দেখে তিনি চুলকাতে এবং চুলকাতে 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 নিজের শরীরেই আঁচড় কেটে ফেলেছিলেন, এবং ওই আঁচড়গুলো কাটার কারণে এত এত আঁচড় কেটেছেন যে এগুলো দাগ হয়ে গেছে, দগদগে দাগ, এবং দগদগে দাগগুলো পচে গিয়েছিল। ট্রিটমেন্ট করেও তা কুলাতে পারেনি। এবং অপরজন মসজিদে চাপকল চাপতে গিয়ে পিছলে যে পড়ে যান, চাপকলের সাথে বাড়ি খান, স্পটেই তিনি মারা যান। মানুষজন শুধুমাত্র বডিটা পরে রিকভার করে নিয়ে মেডিকেলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দেখা যায় বডি শক্ত। উনি চাপকলেই কোনো এক সময়ে পিছলা খেয়ে পড়ে আঘাত পেয়ে মারা যান। আর আমি বাকিদের খবর জানি না, জানানোর দরকারও নেই, আসলে জানার দরকার নেই। খুন আসলে ওই আলম সাহেবও করেননি, কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিও করেনি, এবং ওই দুইটা জানোয়ারও করেনি। খুনটাই করেছে রহনপুর, আর খুনই হচ্ছে রহনপুর। আলেম সাহেবও না, ওই কোদাল নিয়ে যে গিয়েছে সেও না, যারা সেখানে ছিল তাকে খুন করার সময় তারাও না। খুন করেছে রহনপুর। আল্লাহ দুনিয়া না, আপনার সামনে আমার সামনে অনেক কিছু ঘটে। এখন আমার দুনিয়াটা যদি এরকম হয় যে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত অফিস, বাসায় আসবো, পরিবারকে সময় দেব, এবার 10টা বাজে ঘুমিয়ে যাব, আবার সকাল 8টায় অফিস শুরু, 5টায় ছুটি, বাসায় ফেরত আসবো, পরিবারকে সময় দেব, রাত 10টায় ঘুমিয়ে যাব। যদি আমার এই রুটিনই হয় তাহলে আমি আল্লাহর দুনিয়ার অন্য কোনো কিছু দেখতে পাবো না, অতি স্বাভাবিক। কিন্তু আমার যদি রুটিনটা এরকম হয় যে আমি সবসময় অদৃশ্যের তালাশে থাকবো, আমি যদি সবসময় অদৃশ্যের পেছনে যা হয় দৃশ্যমান জগতের বাইরে, ওইটা যদি আমি তালাশ করি তাহলে আমি ওইটাই পাবো। আমি যেটা তালাশ করছি আমি ওইটাই পাবো, আমি যা তালাশ করি না আমি তো সেটা পাবো না। রহনপুর এখানেই শেষ।